এনিওয়েজ চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, এবং আমাদের সাথে রয়েছেন বাবু ভাই। আমরা তার কাছ থেকে ঘটনাটা শুনবো, এবং তারপরে আরো বেশ কিছু অতিথি আছে, তারা নতুন কিছু অতিথি আছে, তাদের কাছ থেকে কিছু ঘটনা শুনবো। সুতরাং আমাদের সাথে থাকুন। চলে যাচ্ছে বাবু ভাইয়ের ঘটনায়। এই কাহিনীটা হচ্ছে আপনার ঢাকার আর কি পুরান ঢাকার কাছে একটা বাড়ির। আচ্ছা, ঘটনাটা আমাকে বলেছে শান্ত। আচ্ছা, তো শান্তর কাহিনীটা হচ্ছে এরকম যে শান্তদের বাসাতে আপনার ওর আম্মু আর কি বেশ আপনার এই পায়াস টাইপের মহিলা ছিলেন আর কি। মানে উনি পায়াস টাইপের মহিলা মানে উনি বেশ ধর্মীয় অ্যাক্টিভিটিস বেশি করতেন আর কি। তো এর মধ্যে যেটা হয় উনি অনেকের আবার এই যে জিন ছাড়ানোর ব্যাপারটা করতেন আর কি। মানুষের অনেকে যাদের পজেসড হতো ওনার কাছে নিয়ে আসলে উনি তাকে ঝেড়ে দিতে পারতেন, রাইট। তো এখানে এরকম অনেক কাহিনী এরকম ওনার কাছ থেকে শোনা। ওদের বাসায় এরকম বিভিন্ন পেশেন্ট এসেছিল আর কি, যারা আর কি বিভিন্নভাবে পজেসড, এবং তাদের আচরণ যেভাবে ছাড়াতো সেগুলো সে বলছে যে এরকম প্রসিজার মেনটেন করতো এই সেই। তো এটাতে খুব একটা ওনার শান্তর আম্মা খুব একটা মানে আর কি খুব একটা এটাকে কেয়ার করতো না, বিকজ উনি এটাকে ভয় পেত না, কারণ উনি জিনিসটা সবসময় করছেন। তো যে জিনিসটা একবার হয় যেটা হচ্ছে যে খুব মানে ভয়ের ব্যাপার, সেটা হচ্ছে একবার ওদের বাসায় একটা মানে এক মহিলা আসে, এসে ওর আম্মুকে বলে যে আমার মেয়েকে এরকম পজেস করেছে, হ্যাঁ আমার মেয়েকে জিনে ধরছে, তো আপনি একটু দেখেন কি করা যায় ম্যাডাম। তো উনি ওই সময় ব্যস্ত ছিলেন, রাত হয়ে গেছে তখন 9টা-10টা। উনি বলে যে আমি আজকে যাবো না, আমি ক্লান্ত, তুমি রাখো তোমার মেয়েকে। বলে পাগলামি করতেছে, অনেকেই করতেছে। তো অনেক রিকোয়েস্ট করে, বলে না আজকে যাবো না, আজকে আমি পারবো না আসতে এই সেই। তো উনি না করে দেয় আর কি, বলে যে আমি কালকে যাব। তো এই অবস্থায় এগুলো বলে উনি ওদেরকে পাঠিয়ে দেয়। মহিলাটা খুব মন খারাপ করে চলে যায় আর কি। তো রাতের বেলা ওর আম্মা যেটা ছিল, উনি রাতের বেলা মানে আপনার নিজের মতো ওনার ইবাদত করে উনি ঘুমিয়েছেন আর কি। তো যখন ঘুমিয়েছেন উনি হঠাৎ করে মানে ফিল করেন যে ওনার দরজার মধ্যে কেউ নক করতেছে, টোকা দিচ্ছে, টক 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 করে টোকা দিচ্ছে। তো ওই দরজাটা ছিল ওদের বাইরের দিকে আর কি, বাসার সামনে না, বাইরের দিকের থেকে দরজা, ওদের বারান্দার দিক থেকে আর কি। তো ওর আব্বু বাসায় ছিল না। তো ওনার আম্মু বলছে যে কি ব্যাপার, কে, কোন উত্তর দেয় না। তারপর ওর আম্মু ঘুমায় গেছে, আবার তো ঘুমায় গেছে, শুয়ে পড়ছে আর কি। তো তখন মানে এরকমই সময় আর কি, বাইরে মানে মেঘলা, বেশ গুমোট আবহাওয়া, তো জানলা টালনা খোলা ছিল। তো এই পর্যায়ে উনি হঠাৎ করে একবার ফিল করেন যে রুমের মধ্যে কেউ একজন আছে, একজন দাঁড়ায় আছে। মনে হচ্ছে যে ঠিক রুমটা অন্ধকার রুম, মাঝখানে একজন দাঁড়ায় আছে, হালকা আলো আধারিত বোঝা যাচ্ছে মানুষের উপস্থিতি, মানুষ বা কোনো কিছু। এবং মানুষ বলছে এই কারণে যে উনি যেটা বলছে যে বেশ উঁচু টাইপের, মানে বেশ উঁচা লম্বা কোন একটা ছায়ার মতো। তো উনি একটু ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে উনি চুপচাপ শুয়ে আছেন এবং দোয়া পড়তেছেন। তো এই পর্যায়ে উনি শুনতেছে আর কি, উনার সাথে কমিউনিকেট করতেছে, বলতেছে যে দেখো আমি তোমার কোনো ক্ষতি করতে আসি নাই, আমি যাকে পজেস করছি আমি তাকে পজেস করছি, আমি জানি তোমার কাছে আসা হয়েছিল, তুমি ছাড়াতে যাবা না, তাহলে তোমার ক্ষতি করব, তোমার ছেলে মেয়ে আছে তাদের ক্ষতি করব। তো উনি এটা শুনে উনি মানে একটু ভয় পায়, বাট উনি ওই ওনার যেভাবে ওনার কাছে কমিউনিকেশনটা হয়েছে উনি ঠিক ওইভাবে উত্তর দেয়, দেখো এটা আমি করি এবং এটা আমার জব, তুমি যেহেতু আমার কাছে আসছো আমি আরো বেশি করবো, কালকে আমি যাবো এটাতে। তো বলছে কথাটা তুমি মনে রেখো। তো উনি যেটা করে উনি ওখানে যায়, পরের দিন উনি মানে খুব আগ্রহ প্রকাশ করেই ওই বাড়িতে যায় উনি। তো বাসায় যাওয়ার পর উনি বলে যে আমি আসছি। তো ওরা বলে যে আজকে কি অবস্থা মেয়েটার, বলে যে আজকেও পাগলামি করতেছে, তো আপনি আসেন। তো রুমে নিয়ে গেছে, রুমটা তালা মেরে রাখছিল মেয়েটাকে। তো খুলে দেওয়ার পর মেয়েটা তাকে দেখে জাস্ট আপনার মাথা নিচু করেছিল, তাকে দেখে হাসা শুরু করছে, মানে মিচকি হাসি দিচ্ছে, মানে হাসিটা একটু ডিফারেন্ট, নট ইউজুয়াল হাসি যেরকম সেরকম। তো যে মেয়েটার পাশে বসছে, পরে মেয়েটা বসে খবরদার আমার হাত ধরবেন না, আর আপনি জানেন না আপনি আজকে যদি আপনি কিছু করেন কি হবে, আপনার ফলাফল কি হবে আপনি ভালো মতন জানেন। এটা শুনে উনি একটু মানে হচকচায় গেছে, বিকজ তার আগের দিন রাতে উনি এরকম শুনছে এবং মেয়েটাই এক্স্যাক্ট এই কথা বলতেছে। উনি ফার্স্টে মনে করছিল এটা ওনার স্বপ্ন বা কোনো ভিশন বা কিছু একটা। তো উনি যেটা করে উনি মেয়েটাকে প্রসিজার, ওনার যে প্রসিজার আছে সেখানে উনি শুরু করেন একটা এক্সরসিজম টাইপের। তো মেয়েটা এক পর্যায়ে বলে যে যখন মানে তার সাথে কথোপকথনে বলে, মেয়েটা বলে যে মেয়েটার মুখ দিয়ে বলছে কিছু একটা, যে আমি চলে যাচ্ছি, বাট আপনি দেখেন আপনার আমি কি করি, আপনি জাস্ট এটা মাথায় রেখেন। বলার পরে দেখা যায় যে মেয়েটা বেহুশ হয়ে যায় আর কি, মানে তাকে ছেড়ে গেছে, মেয়েটা ঘুমায় যায়, প্রায় বেহুশ হয়ে ঘুমায় গেছে। তো উনি যেটা ফিল করে ওনার মনে হচ্ছে যে ওনার কাঁধের মধ্যে কিছু একটা মানে চেপে ধরছে ওনাকে, এরকম সামথিং লাইক ওনার কাঁধ চেপে ধরছে এরকম। তো উনি এটা একটু শারীরিক অসুস্থতা ফিল করেন। তো উনি বাসায় আসেন, বাসায় আসার পরে উনি আবার উনি অজু টুজু করে দোয়া দুরুদ পড়েন এবং ওনার কাছে একটু হালকা লাগতে থাকে বাসায়। তো রাতের বেলা যেটা হয় উনি ঘুমায় আছে, তো হঠাৎ করে উনি শুনে যে নাকি কান্নার আওয়াজ আসতেছে, মানে কেউ ঘুমায় ঘুমায় কাঁদতেছে।
বাসার ভিতরে মেয়েদের গলায়। তো উনি উঠে বলে কে কাঁদতেছে, হেঁটে হেঁটে যায়, যে দেখে যে শান্তর রুম ঠিক না, ওনার যে মেয়ে আছে ওই মেয়ের রুমের আপনার কাছে কেউ একজন কাঁদতেছে রুমের ভিতর থেকে। তো উনি বাসার রুমের মধ্যে যে উনি মেয়ের রুমটা নক করে, কেউ গেট খুলে না, অনেকবার ধুম ধুম করে গেট নক করতেছে, কেউ দরজা খুলে না ভিতর থেকে, এদিকে কান্নার আওয়াজ আসতেছে। তো খুবই হয়ে যায়, উনি ওনার ছেলেকে ডেকে নিয়ে আসে, শান্ত আসে, শান্ত এসে জোরে জোরে লাথি মারে, এক পর্যায়ে মানে আপনার দরজার ছিটকানি ভেঙে যায় আর কি। তো ছিটকানি ভাঙার পর যখন ভিতরে ঢুকে দেখে যে ওনার মেয়ে বসে আছে খাটের মধ্যে, এবং সে ইজ অ্যাক্টিং অল উইয়ার্ড, মুখ দিয়ে ফেনা উঠতেছে এসে। তো ওনাকে দেখেই ওনাকে এবার তুই সম্বোধন করে বলে যে তোকে মানা করছিলাম, তুই এখানে আসছিস, এবার তোকে আমি কেমন শিক্ষা দিয়ে দেখ, তুই আমাকে ছাড়া। তো ওই দিন উনি যেটা করে, ওনার যতটুকু দোয়া দুরুদ আছে উনি জানে, এটা পড়ার পর এক পর্যায়ে ওনার মেয়েটা শান্ত হয়, মানে বোঝা যাচ্ছে যে কিছু একটা চলে গেছে। কিন্তু ওনার বাসায় যেটা হয়, প্রতিদিন ওনার মেয়েকে একটা সময় এরকম অ্যাবনর্মাল হয় এবং ওনার ঝাড়া লাগে, মানে ওনার ঝেড়ে ওর ঠিক করা লাগে। তো এরকম করতে করতে উনি বিরক্ত হয়ে যায়, কারণ এটা যাচ্ছেই না, ইটস লাইক এ কন্টিনিউইং প্রসেস হয়। তো উনি এক মানে হুজুরের সাথে আলাপ করে, ওনার থেকে যে যিনি বুঝেন যে এরকম। তো হুজুর বলে যে আপনি কেন এটা করতে গেছেন, আপনি যেটা করতে গেছেন খুব খারাপ কাজ, বিকজ আপনি যাকে ছাড়াইছেন সে ছিল অনেক এল্ডার জিনদের মধ্যে অনেক এল্ডার কাইন্ড, এদের অনেক বেশি পাওয়ার থাকে, যদিও আল্লাহর কালামের কাছে কিছু না, আপনি ছাড়ানোর চেষ্টা করছেন, বাট হোয়াট ইউ ডু, আপনাকে একটা প্রসিজার বলে দিই, এটা করে ওই বাসা থেকে চলে যান, আপনি ওকে ওই বাসায় আটকায় দিবেন। কাজটা করবেন কখন, আপনার মেয়েকে যখন পজেস করবে তখন। তো একটা জিনিস যে জানেন যে আপনি বাসা যখন অন্য জায়গায় যাবেন, আপনি এটা খুব গোপনে করবেন, যদি এগুলো জানাজানি হয়ে যায় তো উনি মোটামুটি একটা লিঙ্ক বের করে যে উনি ওই বাসা ওইভাবে যাবে না, একটা বাসায় যাবে, উঠবে আর কি, সেখানে তারা একটা স্টেবল কন্ডিশন করবে, তারপর বাসার থেকে হঠাৎ করে ওই কাজটা করে মুভ করে যাবে, দেন তারা বাসা অন্য কেউ এসে মুভ করবে, আমার হাজবেন্ড বা কেউ এরকম। তো এরকম প্ল্যানিং করে উনি একদিন এরকম সন্ধ্যার সময় এই প্রসিজারটা করে, দেখে যে ওই বাসার মধ্যে যায়, ওনার মেয়ে যখন এরকম বাজে পাগলামি করতেছে, তখন উনি যে প্রসিজারটা করে। তো করার পরে উনি ওনার মেয়েকে ছেড়ে গেছে, জিনটা ওনারা চলে যায়, বাসা থেকে বের হয়ে ওই বাসায় চলে যায়, বাসা ছেড়ে যায়। কিন্তু সমস্যা হয়ে যায় ওই বাসাটার মধ্যে এই পজিশনটা থেকে যায়, এবং পরবর্তীতে আরেকটা ওই যে নিয়মটাই ছিল, ওখানে দেখে চলে যেতে হবে। যিনি ওনাকে সলিউশনটা দিয়েছিল উনি ঠিক মানে অনেকটা পারফেক্ট সলিউশন দেয় নাই, মানে 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 ওনার উচিত ছিল যে মানে জিনিসটাকে দমন করা যায়, এটাই বাসা দেয়। তো ওই বাসাতে এরকম একটা আপনার আরেকটা ফ্যামিলি আসে, এবং সেই ফ্যামিলি আসার পর সেই বাসায় একটা ছোট ছেলে ছিল যে টিনেজ বয়স, সে ওটার দ্বারা পজেসড হয়ে যায়, এবং পজেসড হওয়ার পরে তার কেসটা খুব খারাপ। এই বাচ্চাটা নাকি রাতের বেলা মাঝে মাঝে আপনার ওই খাটের থেকে উপরে উঠে যায়, হ্যাঁ, খাটের থেকে বাতাস উপরে উঠে যায়, তাকে মানে বাপ মা ধরে রাখতে পারে না, ভয়ঙ্কর অবস্থা। রাতের বেলা মনে হয় যে হাড়ি পাতিল ফেলে দিচ্ছে রান্নাঘরের ভিতরে, এবং যারা পরবর্তীতে হয়। তো বাচ্চার মা একদিন বাচ্চার সাথে রাত্রে ঘুমায় আছে, তো সে হঠাৎ করে দেখে যে গেটের মধ্যে ধুপ ধুপ করে কি কিল দিচ্ছে ঘরের ভিতরে, মানে মনে হচ্ছে যে দরজা ভেঙে ফেলবে। দরজা খুলছে, দেখে কেউ নাই। ওই দরজা যখন খুলছে বাচ্চা পিছন থেকে হাসতেছে বা সাউন্ড করতেছে এরকম। তো এই পর্যায়ে ওনারা যেটা করে, আপনারা মানে আরেকজন বড় হুজুরকে নিয়ে আসেন আর কি মসজিদ থেকে। তো উনি আসেন, উনি এসে আর কি দোয়া দুরুদ পড়েন এবং একটা প্রসিজার ফলো করেন আর কি। সেই প্রসিজার ফলো করাতে যেটা হয়, মানে উনি বলে যে এই যে জিনিসটা এসছে এটাকে আমি একটা ডিমের মধ্যে আটকাবো, ইটস সামথিং, মানে বলে ডিমের মধ্যে আটকাবো এবং ডিমটাকে আপনার মাটির নিচে পুঁতে ফেলবেন। তো ওইভাবে করে আর কি ওনারা একটা প্রসিজার ফলো করে ওইটাকে একটা ডিমের মধ্যে আটকান, এবং পরবর্তীতে তারা ওই ডিমটাকে কোথাও একটা মাটির নিচে পুঁতে ফেলে। তো এরপরে বাচ্চাটাকে ছেড়ে দেয়, বাট স্টিল ওই বাসাটা হচ্ছে আপনার বাসাবো এলাকায়, বলে দিলাম বাসাবো এলাকায় বাসা, এবং ওখানে নাকি মানে মানুষ এখনো উল্টাপাল্টা কিছু কাণ্ড কারবার ঘটে। মানে ওটা আসলে একেবারে মানে ওই প্রবলেম সলভ করতে হয়নি, কিছু একটা হয়েছে। এবং ওখানে আপনার ভাড়াটিয়ারা থাকলেও অনেক কিছু ফিল করে। যদি যারা মানে বাসাবো এলাকায় এরকম বাসায় থাকে, ওই বাসায় যদি লাকিলি কেউ থাকেন এবং ভূত এরকমটা শুনুন আজকে, অবশ্যই এসএমএস করবেন আমাদের, অবশ্যই এসএমএস করলে যদি মানে ফেসবুকে আপনি একটা বড় সরো পোস্ট দিয়ে দিতে পারেন, বাসাটাকে ইন্ডিকেট করেন না, জাস্ট আমাদেরকে জানান। হ্যাঁ, বাসার ঠিকানা দেওয়ার দরকার নাই, জাস্ট আপনি সেই বাসায় আছেন বা এরকম কিছু একটা, সেটাই, এটা আমাদের জানালেই হবে। সেটাই। তো এটা ছিল ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রথম ঘটনার জন্য, এবং আমি দেখতে পাচ্ছি যে আরো বেশ কিছু এসএমএস অলরেডি আমাদের কাছে চলে এসেছে বাবু ভাইয়ের কাছে তার ঘটনায়। বাবু ভাই চলে যায় আপনার সেকেন্ড ঘটনায়। হ্যাঁ রসুল ভাই, এই ঘটনাটা আমার সাথে শেয়ার করেছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড রয়। ওর সাথে আমি একবার আমরা ঘুরতে যাই আপনার ট্যাম্পা নামে একটা জায়গায়।
তো ওখানে যে আমাকে ও যাওয়ার পথে ট্যাম্পাতে যাওয়ার পথে একটা জায়গা ছিল, ওয়েস্টের একটা জায়গা, খুব ব্যারেন ল্যান্ড, মানে খুব খোলা, মানে মাঠের মতো জায়গা এবং খুব পুরনো। ওখানে আপনার ওই ব্ল্যাক পিপলরা ছিল এক সময়, মানে ব্ল্যাক পিপল বলতে ওরা যখন স্লেভারিতে ছিল তখন, সে সময় তখনকার কিছু স্টোরি সে আমাকে শেয়ার করে এবং এর মধ্যে একটা বলে যে ওদের উপর খুব বেশি আপনার মানে ব্রুটাল অ্যাক্ট করা হতো ওই সময়। এমনও আছে যে কিছু বাড়িতে আপনার মেল বক্স টেল বক্স ভেঙে দেওয়া হতো, তারপর একজন কালোকে মেরে ঝুলিয়ে রাখছে, ঝুলিয়ে রেখে সেখানে বলতেছে যে লাইক কাক মেরে ঝুলে রাখলে যেরকম কাক আসে না, সেরকম মানে তাকে মেরে ঝুলে রাখলে অন্য ব্ল্যাক পিপল না আসে, স্লেভসরা না আসে। তো আমাকে বলতো যে এখানে ইউ মাইট গেট দ্য উইসপারিং সোলস, অনেক এরকম অতৃপ্ত আত্মা এখানে আছে। হ্যাঁ, এবং নিশ্চয়ই কেউ না কেউ পায়, না হলে তো বলবে কিছু হলো। হ্যাঁ, এবং ও সেটা বলছে এবং জায়গাটা আসল ভাই এত স্পুকি। আমরা যখন ওখানে পাস করছি তখন ধরেন 3টা বাজে, দুপুর 3টা 4টা, মানে রোদ হালকা হয়ে গেছে অনেকটা, এবং পুরানো যে বাড়ি ঘরগুলো আছে সেগুলো খুবই ভয়ঙ্কর লাগছে দেখে। এই সেম টাইপ এস্টাবলিশমেন্ট বলে আপনার ইস্যু আছে, আপনার অ্যালাবামাতে অনেক আছে নদীর পাড়ে, এবং ওই ফ্লোরিডারই ওয়েস্ট পামের একটা জায়গা আছে, এই জায়গাটা এখন অনেক ধনীদের এলাকা। ওই জায়গায় নাকি একসময় কালোদের বসতি ছিল। তো বসতিগুলো রাতের বেলা আগুন ধরায় দেওয়া হয়, ধরে ওদের মেরে ফেলা হয়, এবং ওই জায়গায় পরবর্তীতে মিলেনিয়াররা আপনার বাসা বাড়ি বানায়। এবং ওইটাও ওর বলা, ওই জায়গাটা, এবং ও বলে যে এই জায়গা কিন্তু আসলে হন্টেড, রাতের বেলা অনেকে অনেক কিছু দেখে। যাই হোক, ঘটনাটা ওই ট্যাম্পা এলাকারই কাছে। তো ও বলেছে যেটা ওর বাবার কাছে শোনা, হ্যাঁ, ওর অনেক ওল্ড পুরানো স্টোরি। তো ওই এলাকায় ওই এলাকায় অ্যালাবামা, আমি বলছি ট্যাম্পার কথা। আচ্ছা, ট্যাম্পার কথা বলছেন। তো ওই নেইবারহুডে চলে যেতে পারি যে কোনোদিন। হ্যাঁ, শিওর। তো মানে পিপল যদি চায় তারা ওই যে গুগল ম্যাপ করে দেখতে পারে ট্যাম্পাটা কেন। হ্যাঁ, তবে যে ঘটনাটা এটা হচ্ছে ট্যাম্পা মেইন সিটিতে না, একটু এই সাইডে, যেখানে আপনার যাওয়ার পথে ট্যাম্পার যে এলাকাটা পড়ে আর কি, রাস্তা দিয়ে। এক্সাক্ট লোকেশনটা আমি বলতে পারছি না, বাট ওই অন দ্য ওয়েতে এটা সম্ভবত রাস্তাটার নাম ছিল সামওয়্যার অন ইহা জাংশন অর সামথিং লাইক দ্যাট, ওইটার কাছে কোথাও। এনিওয়ে, তো ওই নেইবারহুডে নাকি আপনার একজন একটা লোক আসে, মানে নিউ কামার, লোকটার নাম ছিল উইলি, এবং ওকে অনেকে মানে উলফ উলফ বলে ডাকতো। আচ্ছা, দ্য ম্যাটার ইজ ওর আচরণের মধ্যে নাকি নামে একটা মুভি আছে, লাইক দ্যাট। তো উইলির নাকি আচরণগুলো ছিল আপনার একটু ওই যে অ্যাবনর্মাল টাইপের। অনেকে কিন্তু এই আপনার শাইমেনদের মধ্যে বা রেড ইন্ডিয়ান, যেমন নাভাহো যে সম্প্রদায়টা, ওরা কিন্তু আপনার এই জিনিসটা বিশ্বাস করে যে মানুষই আপনার উলফ হয়ে যায় একটা সময়। ও, এটা কারা বিলিভ করে? নাভাহোরা, নাভাহো ইন্ডিয়ানসরা। যদি লেখায় আসে নাভাজো, বাট অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশন নাভাহো। আচ্ছা, এই নাভাহো সম্পর্কে একটু তাহলে যদি বলতেন, মানে অনেকে তাহলে বুঝতো, একটু যদি ভেঙে বলতেন। নাভাহো হচ্ছে নেটিভ আমেরিকানস। নেটিভ আমেরিকান বলতে যারা আসলে আমেরিকান ওই মেইন ল্যান্ডে ছিল আর কি। রাইট। ওরা হচ্ছে অ্যাকচুয়ালি ওদেরই একটা সম্প্রদায়। তো ওদের বিভিন্ন রকমের স্পিরিচুয়াল জিনিস ওরা বিশ্বাস করে। তার মধ্যে একটা জিনিস এটা বিশ্বাস করে যে মানুষ উলফ, হ্যাঁ, শুধু উলফ না, ওরা বিশ্বাস করে দে ক্যান ট্রান্সফর্ম ইনটু মেনি সর্ট অফ অ্যানিমালস। উলফটা হচ্ছে মেইন, উলফটাকে ওরা মেইনলি চিন্তা করে, এবং ওই রেডিনদের মধ্যে অনেকটা মানে একটা কাস্টই আছে যারা উলফকে আপনার ওয়ারশিপ করে। হ্যাঁ, আচ্ছা, থিংস লাইক দ্যাট। এবং নাভাহোদের বিশ্বাসটা এরকম, কেউ যদি খারাপ কাজ করে বা আপনার ডার্ক পাওয়ার পজেস্ট করার চেষ্টা করে, হি ক্যান ট্রান্সফর্ম ইনটু দিস অ্যানিমালস লাইক উলফ অর আউল, হ্যাঁ, পেঁচা বা কাক, এসব জিনিসে সে ট্রান্সফর্ম হতে পারে। এটা আমাদের বিশ্বাস। এবং যারা মুভিগুলো দেখেন, বিশেষ করে যে মানে আপনি যদি বলেন যে হ্যাঁ, হরর ফিল্ম তো আছেই, এছাড়াও ড্রাকুলাদের মুভিগুলো তো ভ্যাম্পিয়ার জিনিসটা এটা একটু ডিফারেন্ট। ভ্যাম্পিয়ার জিনিসটা নিয়ে যে ওরা বিশ্বাসটা যেটা করে, ভ্যাম্পিয়ার নিয়ে অনেক ধরনের কি বলবো বিতর্ক আছে। বেসিক্যালি ভ্যাম্পিয়ার জিনিসটা যেটা কি, মানুষ যদি বলে আব্রাহাম স্টোকার, বার্ম স্টোকার কালার দিয়ে যে আপনার ব্লাড ট্যাপেসকে কালার করে সে বানাইছে, যে হি ওয়াজ এ ব্লাড সাকার সামথিং, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট কেউ যদি রোমানিয়া সম্বন্ধে পড়েন, রোমানিয়া ইজ ইটসেলফ এ স্পুকি প্লেস। এটা কিন্তু বিফোর সেই ওয়ালশিয়ার, সেই ড্রাকুলার আগেও কিন্তু এটা ছিল। ড্রাকুলা ওয়াজ এ হিরো। ড্রাকুলাকে কেউ যদি নাম মনে না করে যে সে একটা আসলে রক্তসূচক পিশাচ, যারা স্টোরি পড়েছেন, তারা হিস্ট্রি পড়েছেন, আগের ব্যাপারগুলো, হ্যাঁ, তার সবকিছু যদি জানেন তাহলে হি ওয়াজ এ হিরো, সে দেশপ্রেমিক একজন হিরো ছিলেন। বাট দ্য থিং ইজ, বাট ওনার আগের থেকেও কিন্তু রোমানিয়াতে প্রচলিত আছে।
এই যে জিনিসগুলো, এই রক্ত খাওয়া Right. এবং এন্ড স্টাফ লাইক দ্যাট। এবং রোমানিয়াতে কিন্তু ওলফের এই যে ওয়ারউলফের মেন ইটা হয় ওরা। হ্যাঁ, আমি সেজন্যই বলছি, হ্যাঁ। যারা মুভিটা দেখেছেন তারা এরকম টাইপের আপনি যেগুলো বলছেন হ্যাঁ, হ্যাঁ। এই ধরনের অনেক সাইন দেখতে হ্যাঁ, এবং পাবেন। পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন একটা জায়গায়। জিনিস যেমন আপনি দেখলেন এই নেটিভ আমেরিকানদের বিলিভ, সেম ওয়েতে ইউরোপে গেলে আপনার ওদের এই বিলিভটা কিন্তু আছে True. ওরা এটা। আবার আপনি যদি ইজিপ্টে যান, ইজিপ্টে কিন্তু আনুবিস যে জিনিসটা ওদের, যে ওরা সো কল গডেস গড ওদের, এটাও কিন্তু কাইন্ড অফ লাইক এই একই জিনিস, মানে ট্রান্সফর্ম ইনটু লাইক সবকিছুর সাথে রিলেশন আছে। বাট ইটস অ্যাকচুয়ালি, আমি যদি আমাদের ধর্মীয় বিলিভ অনুযায়ী বলি, এখানে বলা আছে যে আপনার এক ধরনের সেইটান আছে, সেইটানের ইবলিসের একটা কাস্ট ছিল, ইবলিসের একটা ফ্যামিলি ট্রি আছে, তার চেহারা ছিল আপনার এই ইসের মতো, শিয়াল বা কুকুরের মতো তার চেহারা ছিল। ইটস এ সর্ট অফ জিন, ভেরি এল্ডার জিন। আচ্ছা, সেটাই। এনিওয়ে, নাভাওদের কথা ফিরে যায়। নাভাওরা যেটা বলে যে তাদের মধ্যে স্কিন ওয়াকার বলে একটা গোষ্ঠী আছে, যারা নাকি দেখতে মানুষের মতো বাট দে ক্যান ট্রান্সফর্ম ইনটু ওলফ, এবং তারা তাদের চোখের দিকে তাকালেও আপনাকে সে পজেস করতে পারবে। Things like that. বাপরে বাপ, এটা- হ্যাঁ, তাদের চোখের দিকে। এবং তারা বলে তাদের চোখটা একটু বড় হবে। ওইটা নেটিভ আমেরিকানদের জিজ্ঞেস করলে, বা নেটিভদের, যেমন আমার ফ্রেন্ড রয়, ও ওদের সাথে অনেক মেলামেশা করতো, মানে সে ও হোয়াইট ছিল, সো হি হ্যাড বেটার চান্সেস। হ্যাঁ, তো বলে ওদের চোখগুলা বেশি বড় বড়, হ্যাঁ, তারপর ওদের স্কিন নাকি শক্ত হয় নর্মাল স্কিনের থেকে, এবং তাদের অ্যাক্টিং উইয়ার্ড হয়। তো উইলি যে লোকটা আসে, ওকে ওই অঞ্চলে ওরা ওরকম বলতো উফ বলে ডাকতো। হ্যাঁ, তো এবং মানে সে ছিল আপনার নেটিভ আমেরিকান। হ্যাঁ, তো ওকে এটা বলতো সবাই। তো যেটা হয়, এই ও উইলি যে ছিল, সে ফ্রেন্ডশিপ করে একজন ব্ল্যাক লোকের সাথে ওখানে। ওই সময় অবশ্য স্লেভারি প্রথা ছিল না, বাট ব্ল্যাকরা অনেক ডিগ্রেডেড ছিল, তাদেরকে অনেক ডিগ্রেড করতো ওরা। ওকে, তো এরা দুজন দে বিকেম গুড ফ্রেন্ডস। তারা বিভিন্ন কাজকর্ম করতো একসাথে, কনস্ট্রাকশন ওয়ার্ক মানে যেগুলো ছিল সে সময় করতো। তো একদিন যেটা হয়, কিছু মানুষ রাতের আধারে ওই যে কালো লোকটা ছিল ওকে মেরে ফেলে। হ্যাঁ, তাকে মানে অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ওয়ার্ক অর সামথিং, তাকে রাস্তায় মেরে ফেলে। এবং ওই যখন মেরে ফেলে, যখন মারছে, তখন দূর থেকে উইলি দেখে জিনিসটা, দেখে সে ওখানে দৌড়ে যায় দেখে যে ওই লোকটা তখন ওর মুমূর্ষ অবস্থা পড়ে আছে, এবং সে তাকে তখন রিকভার করে আপনার নিয়ে যায়। তো তখন নাকি উইলি একটা কার্স দেয়, ওদের শেমেন কার্স, মানে ওদের যে রেনিংম্যানরা এক ধরনের কার্স মানুষকে দেয়। এটা ওদের যারা শেমেন, জাদুকর বলা হয়, বা যে ওকে যেহেতু বিশ্বাস করতো ওরা, ও কার্স দেয়। ওরা বলে যে তোমাদের সবাইকে একদিন মানে এর থেকে জঘন্যভাবে মারা যেতে হবে। এবং সে কার্স দেয়। এরপর যেটা হয় যে ওইখানে যে ওই যেই লোকগুলা ছিল তাদেরকে ডিটেক্ট করতে পারেনি কারা মারছে রাতের বেলা। তবে যেটা হয়, ওই কিছুদিন পর পর ওইখানে ওই কিছু কিছু মানুষ মারা যেতে থাকে, এবং একজন বেঁচে এসে সে সেখানকার লোকাল যে শেরিফ ডিপার্টমেন্ট মনে ছিল তার কাছেই করে যে তাকে একটা ওয়াইল্ড উলফ আক্রমণ করছে তার বাসায়। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, ফ্লোরিডাতে কিন্তু উলফ নাই, ওখানে কায়োটি আছে, আপনার এই আপনার কি বলে অ্যালিগেটর আছে, বাট নট উলফ। সে বলে যে উলফ দেখছি। শেরিফ মানে অবাক হয়, সে বলে এখানে উলফ থাকার কথা না, হাউ ডিড ইউ সি উলফ, উলফ তো এখানে থাকার কথা না। সে বলে আমি উলফ দেখছি, আমার বাসার নেটের দরজা ভেঙে এসে আমাকে আক্রমণ করছে, এন্ড সামহাউ আই ম্যানেজ টু গেট ব্যাক। এবং আজব ব্যাপার কিন্তু না? হ্যাঁ, তো ওই লোক যেটা করে যে ওই আপনার যে লোকটা কনভিক্ট হয়, সে পুলিশকে তো কনভিন্স করতে পারে না। তো কিছুটা কিন্তু প্রমাণ হয় যে এই লোকটা আপনার হি ইজ ইনভলভ ইন ওই সেই মার্ডারের সাথে কিছুটা, মানে, এবং তার চোখ ভাষা থেকে শেরিফও সন্দেহ করে যে হি হ্যাজ সামথিং টু ডু। এনিওয়ে, তারা ওই আপনার ওর নাম কি বলে, ওই উইলিকে তো ওরা ডিটেক্ট করতে পারে না, মানে ওই সম্বন্ধে ব্লেমও দিতে পারে না, কিন্তু ওর বলে এই যে লোকটা আপনার এই হয়েছিল, অ্যাটাক হয়েছিল তার দ্বারা, সে যে বর্ণনাটা দিয়েছে, ফার্স্টে তার বর্ণনাটা বলি, সে তার ট্রেলার হোমে শুয়েছিল। সে একটা ট্রেলার হোম টাইপের আর কি, তখন ট্রেলার হোম গুলো এরকম ছিল না, আরো মানে একটা কুড়ে ঘর টাইপের কিছু একটা বানানো হতো, এখন তো ট্রেলার নিয়ে বানানো হয়, থিংস লাইক দ্যাট। তো ওখানে কি শুয়েছিল, তো হঠাৎ করে সে শোনে যে তার যে ফেন্সটা আছে, ফেন্সের সামনে খড়বড় করে শব্দ হচ্ছে, সামথিং লাইক কিছু একটা পা ঘষতেছে, সে মনে করে কুকুর টুকুর নাকি কারো। তো সে তার ওই যে বেসবল ব্যাট নিয়ে বের হয়ে সে দেখে যে ঠিক তার সামনে যে ফেন্স ছিল একটা ছোট, ফেন্সটা পার হয়ে একটা আপনার নেকড়ে তার দিকে তাকায় আছে। তো সে নাকি তাকে বাড়ি মারিয়ে দিয়ে, এবং সেও তাকে আপনার খামচি টামচি দেয়, হোয়াটএভার। সে বের হয়ে আসে, সে হসপিটালে যায়, পুলিশকে বলে। তো ওই লোকটা যেটা করে, সে আপনার সাথের সাঙ্গপাঙ্গ নিয়ে সে সন্দেহ করে সে উইলিকে মারতে যায়। আশ্চর্য ব্যাপার, তারা কিন্তু দেখে যে সে বেসবল ব্যাট দিয়েছে, উইলিকেও কিন্তু সে আহত অবস্থায় পায়।
আচ্ছা, মানে তার হাতের মধ্যে মনে হয় যে কিছু একটা পেঁচানো, এবং ওরা মারতে যে উইলিকে পায় না। উইলি কিন্তু ওখান থেকে মানে আপনার মানে উধাও হয়ে যায়, কেউ তাকে পায় না। কিন্তু উইলিকে যে মারতে গেছে, এবং এর মধ্যে পুলিশ আপনার ডিটেক্ট করে, খুঁজে বের করে যে এরা মারতে গেছে, কিছু ঘটনা বের হয়, তাকে ধরে, তাকে আপনার অ্যারেস্ট করে, এবং তাদের কাছে স্বীকারোক্তি বের করে যে ওরাই কালো লোকটাকে মারছিল, ওই কয়জন মিলে। তো এটা যতটুকু না হরর কাহিনী বা হরিফিক কাহিনী, তার থেকে ব্যাপারটা কিন্তু এই জিনিসটা বেশ মিস্টিরিয়াস একটা জিনিস, যেটি বলে যে আপনার এই যে স্কিন ওয়াকার, একদম ট্রু, ভেরি ট্রু। এবং এখনো আপনার ওই ওরা বিশ্বাস করে, নাভাহো যে উপজাতি, তারা এটা আপনার বিশ্বাস করে। এছাড়াও আপনার একটা গোষ্ঠী আছে ইন্ডিয়ানদের মধ্যে, হিপো বলে ওদেরকে। ওরা একটা মানে আপনার রিচুয়াল পালন করে, সেটা হচ্ছে আপনার তাদের হিডেন রিচুয়াল, ওই সময় কাউকে যেতে দেয় না। ওরা যেটা করে আপনার উডস এর ভিতরে গিয়ে করে, এবং মানে নোবডি ইজ অ্যালাউড দেয়ার, একদম গভীর জঙ্গলে। এবং এই যে রিচুয়ালটা তারা করে সেটা নিয়ে খুব সিক্রেট, এবং সেখানে যেটা করে সামথিং টু ডু উইথ লাইক স্কিন অফ অ্যানিমালস, এটা পরে ওরা কিছু একটা করে, এবং এবং ওরা মানে বিশ্বাস করে যে দে ক্যান ট্রান্সফর্ম ইনটু সামথিং। তো জিনিসগুলো নিয়ে অনেক কিছু হয়েছে আমেরিকাতে, আপনার এখন হলিউডে সিনেমা বানানো, হলিউডে, হ্যাঁ, এই সিনেমাগুলো দেখলেই এরকম দুইটা সিন আপনার আটকে যেতে পারে। হ্যাঁ, যেমন অনেকেই টুয়াইলাইট ছবিটা দেখে এটা মন্তব্য করে যে এটা হয়, কিন্তু রেড ইন্ডিয়ানদের মধ্যে এই বিলিফটা আছে, বেশি রকমের আছে। এবং এটা অনেকে জানে, যেমন আপনাদের যে মেটালিকা ব্যান্ডের যে জেমস হ্যাটফিল্ড, সেও কিন্তু ওলফের উপর তার বিশাল আসক্তি আছে, রাইট, হি ফলোজ ওলফ, রাইট। সো হ্যাঁ, এরকমই ব্যাপারটা, অনেকটা এরকমই। এবং আমরা 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 মেটালিকার একটা এন্টার সেগমেন্ট দিয়ে শুরু করবো, আজকে শেষ করবো, মনে পড়ে গেল। আচ্ছা, যাই হোক, আমরা দেখি যে যেই ঘটনাগুলো আমরা একদম সচরাচর ঘটে, মানুষের কাছে প্রথমেই কোনো ভয়ের ঘটনা শুনতে চলে, যে সমস্ত ঘটনা উঠে আসে, যে ঘটনা শুনে আপনি একদমই ভয় পান না, বাট সেরকম ঘটনা ঘটেছে। খুবই রেগুলার একটা ঘটনা। রিসেন্টলি তিনি একটা কাজ করে এসেছেন, এবং সেই কাজের একটা ঘটনা শুনবো। মহিউদ্দিন ভাই, আপনি কেমন আছেন? ভালো। আপনি ভালো আছেন? আচ্ছা, আপনি তো বিশ্বাস করেন যে মানে এরকম যে সমস্ত ঘটনা, মানে যে মানুষের যে ভয় পায়, এটা অকারণে মানুষ পায় না, তাই না? এর পেছনে কোনো একটা কারণ আছে। সবসময় কারণ নাও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ থাকতেই পারে। আপনি রিসেন্টলি কোথায় গিয়েছিলেন? আমি আমাদের এলাকার উর্দু রোড, লালবাগ থেকে আমাদের উর্দু রোড খুব কাছে। এটা জুন মাসের 10 তারিখ। আচ্ছা, মেয়ে মাদ্রাসা পড়ে, তো মাদ্রাসা পরীক্ষা শেষ, আচ্ছা, তো এখন তো ফ্রি, তো ওরা ভাই বোন মিলে ক্রিকেট খেলতেছিল। খেলার সময় হঠাৎ করে ওরা আম্মু আবার রান্না করতেছে, মাছ ভাজতেছিল, ও রান্নাঘরে ছুটে গিয়ে এক লবণ নিয়ে আসতে পড়ছে, বয়ম ভর্তি লবণ ছিল, লবণটা নিয়ে আসছে এবং কাঁচা মাছগুলো নিয়ে আসছে। মাছ এনে এবং মুখ ভর্তি করে লবণগুলো খাইতেছে এবং মাছও খাইতেছে। তোর ভাইয়া দেখে না ভয় পাইছে যে আপু এটা খেলতে খেলতে হঠাৎ করে এরকম কেন করলো। ওর আম্মুকে যে নিয়ে আসে, তোর আম্মু এসে দেখে এই অবস্থা, তোর আম্মু হাত থেকে এগুলো সরা ফেলে, লবণ মাছ এগুলো মুখ থেকে সরে ফেলে পরে খুব ক্ষিপ্ত হয়ে যায়, খুব খেপাখেপি করতে থাকে। তোর ভাইয়া আবার কবুতর পালতো, ঘরে কবুতর যে ছিল ঘরে, সে কবুতর একটা নিয়ে ও চিড়ে ফেলছে। আচ্ছা, পুরো পাক টাক সব উপরে চামড়া গুলো যে ছিঁড়ে ওটাই খাইতেছে, এবং বলতেছে যে আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে মাছ দাও, আমাকে খাবার দাও। তোর আম্মু এটা দেখে তো খুব নার্ভাস হয়ে গেছে, অচেতন হয়ে গেছে। তো ওর ভাই আবার ওর আব্বুকে ফোন দিছে, ও আব্বু আসছে। তোর আব্বু আবার সাথে মাদ্রাসার যে হুজুর পরিচিত ছিল, হুজুরকে নিয়ে আসছে। তো হুজুর এসে বলতেছে যে এটা তো সম্ভব না, আমি তো এগুলো করতে পারবো না, আপনি ওকে শাসাব, যারা এগুলো কাজ করে, কবিরাজ। এটা কি শব্দ বলেন আপনি? শাসাবটা মানে কি? শাসাব হইতেছে যারা এগুলো জিন, আচ্ছা, এগুলো তাবিজ করে, আচ্ছা, তাদেরকে শাহ সাহেব বলে। আচ্ছা, শাহ সাহেব, আচ্ছা, ওকে। তো বলতেছে যে আপনি ওকে নিয়ে আসেন, আমাদের এটা সম্ভব না। তোর আব্বু চলে গেছে। তোর ভাইয়ার সাথে আমার খুব পরিচিত, ওর ভাইয়া আবার আমাকে ফোন দিচ্ছে যে মানে ভাইয়া বাসায় এরকম সমস্যা, আপনি আসতে পারবেন? আব্বুকে এরকম খারাপ ধরছে, মাছ খাইতেছে, কাঁচা মাছ খাইতেছে, আমার কবুতর খেয়ে ফেলছে, এরকম বলছে। আমি গেছি, আমাদের কাছে তো বাসা। আমি যাওয়ার পর দেখি হ্যাঁ, ওর মামা ওকে খুব জোরে ধরে রাখছে, কারণ সবাইকে মারতেছে, বকা দিতেছে, ও খুব খারাপ অবস্থা, বিচয়ন করতেছে, অস্থিরতা করতেছে। তোর মামা আমার হাত দুটো ধরে খুব চেপে ধরে রাখছে। আমি যাওয়ার পরে বসে
সূরা ইয়াসিন এবং সূরা জিন দুইটা তেলাওয়াত করি, তেলাওয়াত করে ওকে ফু দিই। খুব ভালো হয়েছে 10টা মিনিট। 10টা মিনিট খুব স্বাভাবিক অবস্থা ভালো ছিল। 10 মিনিট পর আবার অবস্থা খারাপ হয়েছে এবং সবাইকে বকা দিতেছে যে সবাই বের হয়ে যাও, আমার কাছে কেউ আসবে না, আমার কাছে কেউ আসবে না, সবাই বের হয়ে যাও। সবাইকে বকা দিতেছে, সবাইকে মারতেছে। তখন আমি তার সাথে আবার দোয়াটা পড়ে যখন ফু দিতেছিলাম, আমি বলছি যে ঠিক আছে, এশার নামাজ আমি পড়বো, পড়ে এসে তারপরে বসবো। আমি নামাজ পড়ে এসে যখন আমার মুরাকাবে বসি, ধ্যানে বসি, তখন আমি জিজ্ঞেস করি কি অবস্থা, এরকম কেন হইতেছে? তো ওকে বললো যে এই মেয়েটাকে বদজিন, হিন্দু একটা জিন তাকে ধরছে, ও খুব সুন্দর তো তাই, ও অনেক সুন্দর চঞ্চল তো, ওকে এখান থেকে ধরছে। তো আমি বলছি এখন সমস্যার সমাধানটা কি করা যায়? তো বলতেছে যে হয়তো 2টা মুরগি আর একটা ছাগল ওদের বাড়ি এলাকাতে যে 4 রাস্তাটা আছে এখানে দিয়ে আসতে হবে, দিয়ে আসলে ঠিক হয়ে যাবে। তখন আমি আবার ওর আব্বু আম্মাকে বললাম যে এরকম এই সমস্যাটা এখান থেকে হতে পারে, সমাধানটা হবে আপনার রাত্রে 2টা মুরগি অথবা একটা ছাগল আপনাদের এলাকার 4 রাস্তায় যেটা আছে সেখানে দিয়ে আসবে, আর আমি এটা বলে দেব। তো ওর আব্বু বলছে ঠিক আছে, এখন তো ছাগল কিনতে পারবো না, আমি 4টা মুরগি দিয়ে দিই। তো আব্বু 4টা মুরগি নিয়ে আসে। তখন আমি আবার মেয়েটাকে সেই সূরা ইয়াসিন এবং সূরা জিন পড়ে যখন ফু দিছি, স্বাভাবিক হয়েছে, তখন তার সাথে আমি কথা বলে দিছি যে এরকম 4 রাস্তা তোমার জন্য মুরগি দেওয়া আছে, তুমি এখানে চলে যাও। তখন দেখি তারপরও 10 মিনিট পর আবার একই অবস্থা ছিল। তখন আমি ওকে একটা খুব চড় মারছি, জোরে খুব চড় মারার পর খুব শান্ত মতন, চোখ দিয়ে পানি বের হইতেছে, কান্না করতেছে, কিন্তু কোনো অস্থিরতা কোনো ইয়া করতেছে না, খুব নীরব হয়ে আছে, চুপচাপ হয়ে আছে। তখন তাকে আমি আবার বলছি যে তুমি ছেড়ে দাও, তুমি 4 রাস্তায় চলে যাবা এবং তোমার যে ভোগ যেটাকে বলে একটা ভোগ দেওয়া হয়, তোমার জন্য মুরগি দেওয়া হইতেছে, তুমি এটা নিয়ে চলে যাবা, আর আসবে। তখন ভালো আসছে। আপনি তো হাফেজ, হ্যাঁ আপনি হাফেজ এবং আপনি মানুষের এই সমস্ত এই যে ক্ষমতা বা যাই বলি না কেন আল্লাহ যেটা আপনাকে দিয়েছেন সেটা তো আপনি মানুষের উপকারের কাজে লাগান, এবং অনেক সময় অনেকে অপকারও করে সেটা দিয়ে, অনেক সময় সেটা তো নিশ্চয়ই একটা মানে অপরাধ, নিষেধ। এবং আপনি নিজে এই ঘটনাটা সাক্ষী, এবং আপনি নিজে যেটা বললেন যে এই যে এক একজনের ভেতরে তো এক এক ধরনের মানে অ্যাক্টিভিটিস দেখা যায়, কেউ হচ্ছে এই যে কাঁচা মাছ খায়, আর কি করে মানুষজন এমনিতেই সবচেয়ে বড় যে জিনিসটা হয়, যদি এরকম খারাপ কোনো কিছু তাকে পাওয়া যায়, তখন সে খুব অস্থিরতা, মানে কাউকে দেখতে পাবে না, কাছে যে আসবে। আপনি একটা জিনিস আমাকে বলেন তো, একটু মনে করে বা একটু চিন্তা করে বলেন তো, যে আমার মধ্যে, হ্যাঁ মানে আমরা চারপাশের মানুষ যারা আছি তাদের মধ্যে অনেকে হয়তো জানি না যে আমি আসলে পজেসড, হ্যাঁ, কোন ধরনের অস্বাভাবিকতা নিজের মধ্যে দেখলে মানুষ ভাবতে পারে যে ও আচ্ছা আমার মনে হয় একটু ঝামেলা আছে। এটা সাধারণত খুবই রেগুলার একটা ঝামেলার কথা বলেন, যেটা মানুষ আসলে ওভারলুক করি আমরা, কিন্তু এটা আসলে একটা ঝামেলা। কোন ধরনের ঝামেলা এটা? মানে ধরেন যে আপনি খুব রেগুলার একজন মানুষকে দেখছেন, সে বুঝছেও না যে তার উপরে কোনো কিছু একটা নজর আছে বা কোনো একটা কিছু হয়েছে, হ্যাঁ, এরকম একটা রেগুলার জিনিস যেটা আমাদের চোখেও পড়ে না, কিন্তু এটা আসলে একটা সমস্যা। এরকম একটা সমস্যার কথা বলতে পারবেন আমাকে? এরকম একটা সমস্যা হয় বেশিরভাগ রাত্রিবেলা, ঘুমাতে পারবে না, ওর বুকের মধ্যে একটা চাপ আসবে, ব্যথা অনুভব করবে, এবং সারা রাত ওর শুধু ঘুম আসবে না, অস্থিরতা করবে, ও বাহিরে চলে যেতে যাবে, আমি বাহিরে চলে যাচ্ছি, ওর রাত তো কোনো ঘুমই থাকবে না, আর এরকম অবস্থা হবে যে ওর একা থাকতে ভালো লাগবে। আচ্ছা, কোন সময় এরকম হয়েছে যে আপনি একটা উদাহরণ দেন যে অনেকে হয়তো বাসায় আছেন কিন্তু কোন সময় খেয়ালও করছেন না যে বাসায় তারা ছাড়াও আরো একজন আছে, কোন সময় আমার মনে হতে পারে যে আচ্ছা না, বাসায় আসলে আমি ছাড়াও আচ্ছা, কি ধরনের সিমটম দেখা যায়? তখন এই ব্যাপারটা রেগুলার কিছু সিমটম যেগুলো আমরা ওভারলুক করি সব সময়। এই ব্যাপারটা হয় কিন্তু 2টা সময়। দিনের বেলা হয় হলো 12টার পর, আরেকটা সময় হইতেছে রাত্রিবেলা। আচ্ছা, যখন কোনো মানুষের উপর এই জিনিসটা থাকতে পারে, আসে বাসায় যখন ঢোকে বা কিছু একটা ঢোকে, তো
দেখা যাবে যে যে কোনো জিনিস একটা উলটপালট হয়ে যাচ্ছে। হুম। হঠাৎ দরজা হয়তো একটা শব্দ করবে, চেয়ার হয়তো একটা পাতার মতন নড়বে চড়বে, একটা চেয়ার এবার আছে দেখা যাচ্ছে এটা নড়ে গেছে, ঘুরতে side এবং হয়ে মানুষ ম্যাক্সিমাম সময় নিশ্চয়ই এগুলো কানের ভুল, চোখের ভুল মনে করে। হ্যাঁ। আমি ভুল শুনেছি, ভুল দেখেছি, ঘুরতে এরকম গেছে। কিছু মনে করে। কিন্তু হয় এই জিনিসটা। ওকে, তারপর দেখা দিতেছে আমি হাঁটতেছি, আমার পিছনে কে যেন আসতেছে, আমি পিছনের ফিল লোকটা- করছি যে কেউ একজন হ্যাঁ, আছে। পিছনের লোক তাকে দেখে যে কেউ নাই, কিন্তু অবশ্যই গেছে। হুম, হুম, হুম। মানুষ মনে করতেছে যে আমি ভুল দেখছি, আমি হাঁটতেছি দেখা দিতেছে আমার ছায়ার মতো একজন গেছে। তখন আমার কাছে মনে হচ্ছে আমি তো কাউকে দেখলাম না কে, কিন্তু অবশ্যই সে গেছে। কিন্তু আপনার কাছে মনে হয় যে এগুলো আসলে সমস্যা, সমস্যা। এগুলো একদম উড়িয়ে দেওয়ার মতো কোনো উড়িয়ে দেওয়ার ব্যাপার মতো না। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ডিনারকে আমি বলেছিলাম এবং আপনাকে আবারও নিয়ে আসছি স্টুডিওতে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পরে আমি আবার আসবো, সমস্যা নাই। এবং আমাদের মধ্যে আরো একজন নতুন অতিথি আছেন, তার একটা ঘটনা আমরা একটু শুনে নেই এবং তারপরে আবারও আমরা নতুন অতিথির কাছে ফিরে আসবো। এবং আজকে একটু ডিসকাসও করবো আমরা বাবু ভাইকেও রেখেছি যে এই জন্য যে আমরা সবাই মিলে কিছু আলোচনা করবো। এই বিষয়টা পরে কন্টিনিউ করছি, মাঝখানে আমরা একটা ঘটনা শুনে আসি। আপনি আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন? আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আমি থাকি ঢাকাতে। আমার ঘটনাটা হলো ময়মনসিংহ জেলার মুক্তাদা থানার চেচুয়া বাজার নিয়ে, সেখানে আমার গ্রামের বাড়ি। আচ্ছা। ঘটনাটা ছিল 1994 কি 95 সনের দিকে হুম, আমাদের পুরাতন বাড়িতে। সেখানে আমার এক চাচি আছে, সে অনেকগুলো ছাগল পালতো। সেই ছাগলগুলো সে মূলত গ্রামের দিকে সকালবেলা হলে বাহিরে নিয়ে যাওয়া হয়, ক্ষেতের দিকে নিয়ে ওগুলো বেঁধে রাখা হয়, খেতে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে হলে বাড়িতে এনে ছেড়ে দেওয়া হয় আশেপাশে পাতা খাওয়ার জন্য, গাছের পাতা পরে। আবার মাগরিবের পরে পরে ছাগলগুলো ঘরে উঠে যায়, সেগুলো বাঁধা হয়। তো একদিন এরকম মানে প্রায় দিনে কাকি এমন চিল্লাচিল্লি করতো, বিকালবেলা ছাগল একটা কম দেখতো, অথবা দুটো কম দেখতো, মানে কোজাগুজি করতো, এই নিয়ে ই করতো। একদিন হঠাৎ করে সে একটা ছাগল পাইতেছিল না, মানে সন্ধ্যার দিকে অনেকক্ষণ খোঁজাখুঁজি, কিন্তু সময় যাইতেছে পাইতেছে না। তারপর সে ঘরের ভিতরে খোঁজাখুঁজি করে বাইরে আসছে, বাইরে এসে দেখে যে একটা ছাগল তার সামনে দিয়ে যাচ্ছে। সে সেটাকে ধরার জন্য মানে সে ছাগলকে অনুভব করে ডাকতেছে যে থাম থাম অথবা এই সেই কিছু, কিন্তু থামতেছিল না, সে ছাগলটা যাইতেছিল। মানে সে ছাগলটার পিছু পিছু মানে একটা জঙ্গল আছে, জঙ্গলের মাঝে চলে গেছে নিজের অজান্তেই, কখন চলে গেছে খেয়াল করেনি। গিয়ে দেখে ওখানে একটা গাছ আছে, গাছটা দিনের বেলা তো অন্ধকার থাকে, সেটা মানে অনেক কালো টাইপের, অনেক পাতা থাকে, তো মানে দিনের বেলা সচরাচর আমরা যাই না, বলি এটা গাছের ভিতরে ভূত আছে এমন টাইপের বলে যাই না। সে এখানে গিয়ে দেখে মানে আফসা আলো, সূর্যের তলে যেমন সময় আফসা আলো দেখতে পেতেছে সে, যে ওখানে অনেকগুলো ছাগল, একটা না। তারপর সে মানে সে বললো আমি তো ছাগল ঘরে রাইখে আসলাম, ছাগলগুলো সবগুলো কিভাবে আসলো। তারপর সেটা ডাল ভেঙে ছাগলগুলোকে তাড়ানোর চেষ্টা করতেছিল, কিন্তু যখন সে তাড়াতে চাইতেছিল তখন দেখলো যে মানে ছাগলগুলো আস্তে আস্তে গাছের দিকে উঠে যাচ্ছে এবং মিলিয়ে দেখতেছে। তখন সে ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিল, এটা দেখে তার মুখ খুব ভয় লেগে গেল। সে সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে চলে এসে আমাদের উঠানে এসে দাঁড়াই আম্মুকে বলতেছিল যে ভাবি এই ব্যাপার, আমার এটা কি দেখলাম আমি, এরকম আমার ছাগল ধরতে গিয়ে দেখে দিই অবস্থা। তখন আম্মু বলতেছিল চুপ করেন, কথা বললেন না, আমার বাচ্চারা ভয় পাবে, চলেন আপনার বাসায় গিয়ে দেখি। তখন আম্মু তার বাসায় গিয়ে দেখলো না, তার ঘরে ছাগল আছে, ছাগল মানে যায় নাই। পরে আম্মু তাকে বললো যে এটা তো নতুন কিছু না, এটা তো প্রায় প্রায় হয়, আমাদের উঠান দিয়ে প্রায় প্রায় ছাগল যাতায়াত করে সন্ধ্যার পরেও। দেখা গেল আমরা তো মনে করি এবং তারা সরাসরি গাছে উঠে যায়। হ্যাঁ, তারা সরাসরি মানে সে আমার কাকি দেখছে, কিন্তু আমরা কেউ দেখিনি ব্যাপারটা। যে আম্মা বলতেছিল যে ছাগল তো প্রতিদিন এদিক দিয়ে যাতায়াত করে সন্ধ্যার পরেও, আমরা তো মনে করি আপনাদের ছাগলই, কিন্তু এটা তো জানি না, আজকে তো তাহলে ব্যাপারটা জানলাম। তারপরে কাকিকে অনেক নার্ভাস হয়ে গেছিল, পুকুরে গোসল করানো হয়। এই ছিল আমার এবং এটা গ্রামের সবাই জানে যে মোটামুটি হ্যাঁ, প্রতিদিনই এটা আমাদের দেখা গ্রামের যায়। সবাই জানে। তারপর এবং এটা জানা যায় না। প্রতিদিনই এরকম দেখা যায় যে এরকম প্রতিদিনই এই দেখা যায়, ছাগলগুলো কোত্থেকে আসে বা কিভাবে গাছে উঠে যাচ্ছে এটা কেউ জানে না, এটা কেউ জানে না। এটা কেউ জানে না। ওকে, আমরা আরো ঘটনা শুনবো। আমরা একটা ইমেল দিয়ে শুরু করতে চাই, আমাদের কাছে একটা ইমেল রয়েছে, সেই ইমেলটা দিয়ে শুরু করতে চাই আজকে প্রথম ঘটনাটি। ইমেলটি পাঠিয়েছেন আমাদের কাছে যিনি ঠিক যেভাবে পাঠিয়েছেন সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জাতক, মানিকগঞ্জ থেকে বলছি। আমি জানি যে আপনি সব সময় ভালো থাকেন এবং সব সময় ভালোর দলে, তাই কেমন আছেন এই প্রশ্নটা না করেই সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকে আমি আপনাদের যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে শোনা। তার নাম হারুন, সে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ঘটনাটি তার শ্বশুর বাড়ির এলাকায় ঘটেছে। ঘটনাটা কতটা ভৌতিক তা বলতে পারবো না, তবে ঘটনাটা বেশ অদ্ভুত এটুকু বলতে পারি নির্দ্বিধায়। যাই হোক, ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় মাসখানেক আগে ঢাকা জেলার ধামরাই থানার ভালুম গ্রামে, এবং এটা হচ্ছে কালামপুরের নিকটে।
ঘটনাটি একটি 11-12 বছরের বালিকাকে কেন্দ্র করে, সঙ্গত কারণেই তার নাম বলা যাচ্ছে না। মাসখানেক আগে সেই মেয়েটি একদিন বিষ খেয়ে আত্মহত্যা করে এবং পরবর্তীতে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। ঘটনাটা শুরু হয় তার পর থেকে। দাফন সম্পন্ন করার 2-1 দিন পর থেকে কবরস্থানের পার্শ্ববর্তী জমিতে অর্থাৎ পাট খেতে এক কৃষক কাজ করার জন্য যায়। কাজ করার এক পর্যায়ে সে শুনতে পায় কে যেন বাবা বাঁচা, মা বাঁচা বলে চিৎকার করছে। চিৎকার শুনে সে আশেপাশে তাকায়। হঠাৎ তার চোখ পড়ে যায় সেই কবরটির দিকে। সে দেখতে পায় একটি ফিঙে পাখি, যাকে অনেকে ফেঁচা ফিচকা বলে ডাকে। এটি দেখতে অনেকটা কাকের মতো কালো এবং লেজটা লম্বা। কবরটির উপরে বসে আছে এবং অনেকটা মানুষের মতো বিকৃত সুরে এবং উচ্চ স্বরে বাবা বাঁচা, মা বাঁচা বলে চিৎকার করছে। এতটা জোরে ডাকছিল যে পার্শ্ববর্তী জমি থেকেও সেই শব্দ চিৎকার শোনা যাচ্ছিল। যাই হোক, পরবর্তী ঘটনাটা জানাজানি হলে গ্রামের অন্যরাও সেই ঘটনাটি দেখে এবং তারা পাখিটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পাখিটি সাময়িকভাবে সেখান থেকে সরে পার্শ্ববর্তী গাছে গিয়ে বসলে ও পরে তা আবার সেই কবরটির কাছেই আসে। এক পর্যায়ে তারা খোঁজ খবর নেয় যে কবরটি কার, এবং তারা সেই কবরটিতে যে মেয়ে তার পরিবারকে খুঁজে পায় এবং তাদেরকে খবর দেওয়া হয়। তারা আসেন এবং ঘটনাটার সত্যতা খুঁজে পান। মেয়েটির একটি ভাই ছিল, সেও ওই পাখিটির কাছে যেতে চাইলে পাখিটি তাকে ঠোকর দিতে আসতো এবং পাখিটি কোনো সময় ভয় পেত না। পরবর্তীতে আশেপাশের মাদ্রাসার কিছু আলেম তারা ঘটনাস্থলে আসেন এবং টানা কয়েকদিন সেখানে দোয়ার আয়োজন করা হয়। এরপর পাখিটির সেই ডাকাডাকি বন্ধ হয় ঠিকই, কিন্তু সে ওখানেই একটি গাছে বাসা বানায় এবং থাকতে শুরু করে। মোটামুটি এই ছিল ঘটনা। ঘটনাটা কতটা ভৌতিক তা বলতে পারবো না, তবে আমার মনে হয় এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের জীবনটা সৃষ্টিকর্তার দান, কাজেই একে অবহেলায় নষ্ট না করে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে বা ছাপিয়ে জীবনকে জীবনের মতো উপভোগ করা উচিত, অন্যথায় নিজেকেই তার চরম মূল্য দিতে হবে। এই মেয়েটির মতো আমাদের চিৎকার যে সবাই শুনবে তার কোনো নিশ্চয়তা আছে কি? এবং এই ঘটনার প্রমাণের জন্য 15 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আমার কাছে আছে। আপনি চাওয়া মাত্র আমি সেটা দিতে পারবো। এছাড়া আমার কাছে আরো কিছু ঘটনা আছে যা আপনাদের অনুষ্ঠানে আজ পর্যন্ত প্রচার হয়নি, ভবিষ্যতে হবে কিনা সন্দেহ, কারণ এই ঘটনাগুলো রোজ ঘটে না। যে আমি পরে পাঠাবো, কারণ আমার কিছু ইনফরমেশনের ঘাটতি রয়েছে, ওগুলো পূর্ণ হলেই আমি বাকি ঘটনাগুলো পাঠাবো। এবং তারপরে যে কোনো প্রয়োজনে তাকে যোগাযোগ করতে হবে সেরকম একটা ফোন নাম্বার এবং তার ফেসবুক আইডি দিয়ে শেষ করেছেন এই ঘটনাটি, মানে এই মেইলটি। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি, আমি খুবই ইগরলি অপেক্ষা করছি আপনার পরবর্তী ঘটনাগুলো জানার, এবং সেগুলো আমি আসলেও চাই সবার সাথে শেয়ার করতে, এবং আশা করছি সেগুলো অবশ্যই অবশ্যই সবাইকে অনেক আনন্দ দেবে। এনিওয়েজ, আমরা আবারও চলে যাব ঘটনা, এবং আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে। সেই ঘটনাটা আমি একটু ঝটপট পড়ে শোনাতে চাই আপনাদেরকে, এবং এই ঘটনাটাও পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার। আমি তার মতো করে পড়ছি, আশা করি ভালো আছেন। সালাম রাসেল ভাই, সফটওয়্যার না থাকার কারণে আমি বাংলায় লিখতে পারলাম না, ক্ষমা করবেন। আমি ঘটনাটি শেয়ার করতে চাই, সেটি ভৌতিক নয়, তবে একটু অদ্ভুত। হয়তো ঘটনাটা মৃত্যু নিয়ে, ভালো লাগলে শেয়ার করবেন। সঙ্গত কারণে আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনাটা বলা সম্ভব না, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। গতকাল, মানে যেদিন ঘটনা পাঠিয়েছেন তার পরের দিনের কথা আর কি, যে গতকাল অর্থাৎ 13/6/2014 শবে বরাতের রাতে আমার ওয়াইফ একটি স্বপ্ন দেখে যে একটি অচেনা ছেলে তার কাছে বারবার টাকা চাইছে। তো আমার ওয়াইফ ঘুমের ঘোরে বারবারই বলতে থাকে যে টাকাটা দিয়ে দাও, ওকে টাকাটা দিয়ে দাও। আমি ঘুম থেকে জেগে যাই এবং আমি তাকে 2-3 বার কথাটা বলতে শুনি, তাকে টাকাটা দিয়ে দাও, এই কথাটাই। তো সে আবার ঘুমিয়ে পড়ে। অচেনা ছেলেটা নাকি বারবার 1000 টাকা চাচ্ছিল। পরদিন সকালে আমরা খবর পাই আমাদের কাজের বুয়া ছেলেটি খুব অসুস্থ অবস্থায় চিটাগং থেকে খুলনায় তাকে নিয়ে আসা হচ্ছে। সে চিটাগং এ একটা পার্বত্য এলাকায় কাজ করত এবং সে সেখানে ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে
4-5 দিন থাকার পর তাকে খুলনায় পাঠিয়ে দেওয়া হয়। তার অবস্থা বেশ খারাপ, সেন্স নাই, মাথায় ব্লাড চলে এসেছে এবং সিরিয়াস অবস্থা। আমরা তাড়াতাড়ি তাকে এখানে একটি হসপিটালে অ্যাডমিট করাই। একটি ক্লিনিক থেকে অ্যাডমিট করতে না চাইলে অন্য একটি হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় এবং এরপর থেকে সবকিছুতে নানা রকমের বাধা আসতে থাকে। ডক্টর তাকে একবার যে মেডিসিন দেয়, পরে সেই মেডিসিনটা আবার চেঞ্জ করা হয়। মেডিসিন কিনতে গিয়ে 2 বার ভুল মেডিসিন নিয়ে আসা হয়। ম্যালেরিয়ার জন্য যে মেডিসিনটা দেয়া হয়, সারা খুলনা সিটি খুঁজে আমি কোথাও সেদিন পাচ্ছিলাম না। ওষুধ খোঁজার পথে বারবার আমার বাইকের স্টার্ট বন্ধ হয়ে যেতে থাকে। একবার ফুয়েল ফুরিয়ে যাওয়ার কারণে আমি বাইকটাকে ঠেলে পাম্পে নিয়ে যাই। যাই হোক, কোনোভাবে 2-3 ঘন্টা পরে মাত্র 5টা ইঞ্জেকশন পাওয়া যায় এবং আনার সময় একটা ভেঙে যায়। একটা টেবিল ফ্যান রোগীর পাশে দেওয়ার জন্য তার প্লাগটা নষ্ট ছিল, কিন্তু কোনোভাবে চালানোর চেষ্টা করেও সেটা বারবার অফ হয়ে যাচ্ছিল। রোগী খুব সিরিয়াস বলে আমরা মুভ করতে পারছিলাম না। আমার ওয়াইফ পুরোটা সময় রোগী ছেলেটার পাশে থেকে এবং তাকে সাহায্য করার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো মেডিসিনে কাজ হচ্ছিল না এবং আমরা কিছুই করতে পারছিলাম না। অসম্ভব কষ্ট ভোগ করার পর রাত 8টার দিকে ছেলেটা মারা যায়। একবার শুধু চোখ মেলে আমার ওয়াইফকে দেখে, তার হাতের ওপর ছেলেটি মারা যায়। আমার ওয়াইফ কান্নায় ভেঙে পড়ে ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সে খুব কান্নাকাটি করতে থাকে এবং কেন জানি না একসময় ছেলেটির কাফনের কাপড় কিনে দিতে চায়। ছেলেটির মা আমাদের বাসায় প্রায় 20 বছর ধরে কাজ করছে। ছেলেটি ছোটবেলাতে বলতে গেলে আমাদের দেওয়া পুরনো কাপড় চোপড় পরেই মানুষ হয়েছে। আমি কাফনের কাপড় এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিস কিনে দিই এবং খরচ হয় ঠিক 1000 টাকা। স্বপ্নে দেখা ছেলেটি বারবার আমার ওয়াইফের কাছে 1000 টাকা চেয়েছিল। ঘটনাটা বেশ কাকতালীয় এবং এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম শাহনওয়াজ জামান রানা এবং তার ওয়াইফ তিনি হচ্ছেন সুরায়া ইয়াসমিন এবং তারা থাকেন খুলনায় এবং খুলনার মুজগুন্নি রেসিডেন্সিয়াল এরিয়ায় তারা থাকেন এবং তারা এই ঘটনাটি পাঠিয়েছে। আমার কাছে খুব অন্যরকম লেগেছে ঘটনাটা এবং আমার কাছে অনেক বেশি আমাকে টাচ করেছে আর কি, অনেক বেশি। আমি জানি না যে আপনাদের কেমন লাগলো, বাট এই ঘটনাটার সাথে কেমন যেন একটা সবকিছু রিলেশন রয়েছে, খুবই অদ্ভুত টাইপের ঘটনা। সো আমি ঘটনাটা পড়ে শোনাতে বাধ্য হলাম। আমার সঙ্গে তার মধ্যে ইমেল করেছেন আমাদেরকে ইউএই থেকে আমাদের একজন লিসেনার। তিনি লিখেছেন যে রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো থাকেন। আমার সাথে যে কোন টাইপের ঘটনা ঘটলো আমি নিজেই বুঝতে পারলাম না, হয়তোবা হতে পারে এটা একটা কোইন্সিডেন্স, বাট আমি সময় নষ্ট না করে সরাসরি আমি ঘটনায় চলে যেতে চাই। আমি আশরাফুল চৌধুরী ইউএই তে থাকি, একটা মল ম্যানেজমেন্ট অফিসে কাজ করি। আমি যে ঘটনাটা আজ বলতে যাচ্ছি এই 15 জুন 2014 ঘটে যায় আমার জীবনে। প্রতিবারের মতো উইকেন্ড শেষে শনিবার রাতে আর্লি ঘুমোতে যাই, কারণ সকালে অফিস যেতে হবে। আমি রাতে একটা বাজে স্বপ্ন দেখি এবং ভাবি যে স্বপ্নটা এটা কখনো বাস্তব হবার নয়। তো যাই হোক, স্বপ্নটা ছিল এরকম যে কোন এক মহিলাকে এক ছেলে নির্মম ভাবে পেছন থেকে মানে ব্যাক সাইডে জবাই করে মেরে ফেলে, তাও সেটা আবার আমার সামনে, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। তাকে বাঁচাবো না আমি নিজে বাঁচবো ভেবে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেন স্বপ্নের ভেতর স্বপ্ন দেখছি। খুব ভয় চলে আসলো নিজের ভেতর এবং আর জীবনের প্রতিও মায়া চলে আসতে লাগলো। মনে মনে ভাবলাম যে আর কখনো কোনো খারাপ কাজ করব না জানা সত্ত্বে। যাই হোক, সকাল হলো, অ্যালার্ম বাজলো এবং ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হলাম এবং যখন শেভ করছিলাম তখন আমার গলার পাশে হঠাৎ করে মোটামুটি ভালো কেটে গেল। একটু অ্যান্টিসেপটিক লাগিয়ে নিলাম এবং হাতে এতটা সময় নাই, কারণ সকালবেলা একটু তাড়াহুড়া থাকে। আর হঠাৎ করে স্বপ্নের কথা মনে হলো যে স্বপ্নে যে মানুষকে জবাই করতে দেখলাম তারও ঠিক এমনটা হয়েছিল। যাই হোক, সময় কম থাকায় আর না ভেবে রেডি হয়ে অফিসে চলে আসলাম। সাধারণ দিনের মতো
সেদিনও অফিস এসে আমি আমার কাজ শুরু করলাম। যখন 8:30 কি 8:45 হবে তখন আমাদের মলের এক হাউস কিপিং এর সুপারভাইজার এবং আমাদের অফিসে এসে আসে এবং সে তার মতো তার কাজ শুরু করে। হঠাৎ সে সময় আমি আবার আমার সেই স্বপ্নটা দেখতে লাগলাম। একটু অবাক হয়ে গেলাম যে এটা কি করে সম্ভব, যে মানুষটা জেগে জেগে স্বপ্ন দেখে, এটা কি সম্ভব? আমার গায়ে ছিল সাদা শার্ট, ব্ল্যাক প্যান্ট, আর আমার শার্টটা একটু গরম অনুভব করলাম শার্টটার গায়ে, এবং গরম অনুভব করলাম, মনে হলো যেন আমার গায়ে সেই রক্ত এসে লাগছে, কোন একটা গরম রক্ত লেগে লাগছে এরকম মনে হলো। এবং আমি একটু কনফিউজ হলাম, এটা কি স্বপ্ন না বাস্তব? ও একটু পরে আমি বুঝতে পারলাম যে এটা পুরোপুরি এটা কোনো স্বপ্ন না, এটা বাস্তব। তখন আমি চিৎকার করে বলতে লাগলাম যে এনিবডি প্লিজ কল দ্য পুলিশ। বাট আমি কাউকে আমি দেখলাম না, এবং আমি কাউকে আমার সেই স্বপ্নের কথা বলতে পারলাম না। অর্থাৎ স্বপ্নে যেমনটি ঘটেছিল ঠিক তেমনটি ঘটছে, কিন্তু উনি স্বপ্নের কথা কাউকে বলতে পারছিলেন না। এবং 2014 জামানায় এটা কিভাবে সম্ভব, এটা সম্ভব হবে বলে মনে হয় না। তবু আমি আমাকে সান্ত্বনা দেই যে আমি তো আর সেখানে একা ছিলাম না। এরপর থেকে আজ পর্যন্ত আমি ঠিক মতো ঘুমোতে পারছি না। তবে কি আগেই আমি সেই মেসেজটা পেয়েছিলাম, তাকে কি বাঁচাতে পারতাম, নাকি আমাকে সতর্ক করে দেওয়া হয়েছিল? এমনই যদি হবে তবে আমি কেন? অর্থাৎ স্বপ্নে ঠিক যেভাবে একজন মানুষকে জবাই করতে দেখেন, ওনার সামনে তার পরের দিন সকালবেলায় সেই একইভাবে একজন মানুষকে হত্যা করা হয়। এবং তিনি তখন ভাবছিলেন যে স্বপ্নের মতোই কিছু হচ্ছে তার সামনে ঘটছে, এবং তিনি ভেবে পাচ্ছিলেন না যে এটা কেন এরকম একটা জিনিস ঘটলো। এবং তিনি আমাদের মোহাম্মদ আশরাফুল চৌধুরী লিখেছেন দুবাই UAE থেকে। খুব অদ্ভুত ব্যাপার, আপনি স্বপ্নে জবাই করতে দেখা সেটাই বড় ভয়ঙ্কর ব্যাপার। সেটা যদি সামনাসামনি আবার স্বপ্ন সত্যি হয়ে যায় তাহলে সেটা হয়ে যায় আরো ভয়ঙ্কর। যাই হোক, কথা না বাড়িয়ে আমি কিছু এনিওয়েজ আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এবং পরবর্তী ঘটনাটি আমি একটু শুরুতেই বলি যে অনেকেই আমাদেরকে বলেন যে আমরা গ্রামের ঘটনা বেশি শুনতে চাই। তো আজকে আমাদের এখানে যিনি উপস্থিত আছেন তার বাসা অনেক দূরে, ঢাকা থেকে অনেক দূরে, বাগেরহাটে। এবং বাগেরহাটে আপনারা সবাই জানেন যে সেখানে অনেকের চিংড়ির ঘের রয়েছে, এবং চিংড়ির ঘেরের একটা সত্যি ঘটনা তিনি আমাদেরকে শোনাবেন। যে ঘটনাটি সত্যতা তিনি প্রমাণ করতে সক্ষম, কারণ তিনি নিজে বলেছেন যার কাছ থেকে শুনেছেন বা যিনি ভুক্তভোগী তিনি এখনো বেঁচে আছেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাব। হ্যালো লিসেনার্স, আমি শোভন, মিরপুর থেকে এসেছি। বিভূতিতে পড়াশোনা করছি, আর আমার হোম টাউন বাগেরহাট। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ যারা ভূতম শুনছেন। এখন আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা ঘটে আমাদেরই গ্রামে। গ্রামটা বাগেরহাট সদর থানায়, ব্যামর্তা ইউনিয়ন পরিষদে, খাসবাটি গ্রাম। ঘটনাটা একটা চিংড়ি মাছের ঘেরে নিয়ে, বেসিক্যালি ঘেরের বাসাটা নিয়ে, যেটা রাতে ঘেরে পাহারা দেওয়ার জন্য থাকা হয় যে বাসায়। আমি আমাদের ঘেরটার বর্ণনা দিই, এবং ঘেরগুলোর বর্ণনা দিতে হলে আমাদের দিকে সব ঘের চিংড়ি মাছের ঘের করা হয়, এবং ঘেরের রাতে পাহারা দেওয়ার জন্য বাসা থাকে। সব বিল বা মাঠেই আমাদের চিংড়ি মাছের চাষ করা হয়। তো এই চিংড়ি মাছের ঘের নিয়ে আমাদের ঘটনাটা ঘটে 2012 সালের 26শে জুন। ঘটনাটা খুবই রহস্যজনক এবং যার ব্যাখ্যা এখনো আমি পাইনি। এই ঘটনার সাথে রিলেটেড আর একটা ঘটনা না বললেই নয়, আমি মনে করি এর সাথে সম্পর্ক আছে। সেটা হলো 2004 বা 5 সালের দিকে আমাদের ওইখানে ঘেরের কাছে একটা মার্ডার হয়, যেটা পত্রপত্রিকা আসছিল, বিশেষ করে বাগেরহাটের জনপ্রিয় দৈনিক পত্রিকা পূর্বাঞ্চলে আসছিল। একটা লোক মার্ডার হয়, একটা ঘের ছিল শেয়ারের যে রাতে পাহারা দিত মালিকের ভিতরে একজন, সেই ঘেরে খুন হয়। এই নিয়ে অনেক মামলা হয়। পরবর্তীতে প্রধান আসামি যে ছিল সেও ঘেরের পার্টনার ছিল, সে পলাতক ছিল। আমাদের গ্রামের লোক, তাকে সবাই চেনে, সে এখনো বেঁচে আছে, এবং ওটা অনেক আগেই মীমাংসা হয়ে গেছে। তারপরে ওই যে লোকটা পলাতক ছিল সে গ্রামে ফিরে আসে অনেক পরে, এবং মামলা থেকে মুক্তি পেয়ে যায়। ঘটনাটা শুরু হয় সে যখন আবার ওই ঘেরটা নতুন করে শুরু করে, আবার ঘেরের ব্যবসাটা। পরবর্তীতে ঘেরের পাহারাদার এবং রাতে ঘেরে থাকতো সে যে মার্ডার আসামি ছিল, তার সাথে একটা ঘটনা ঘটে। সেটা
আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, কারণ আমার বাবার খুবই পরিচিত জন সে। ঘটনাটা ছিল এরকম, সে রাতে পাহারা দিতে যখন থাকতো তখন সে ঘুমাতে পারতো না। সে ঠিক পেতো পানি, রাতের বেলা পানির ভিতরে ঘেরের পানিতে মানুষ নামলে বা অনেক বড় কিছু নামলে পানিতে যেমন আলোড়ন সৃষ্টি হয়, বা বড় কোনো মাছ থাকলে যেমন আলোড়ন সৃষ্টি হয় তেমন কোনো শব্দ পেত। পরবর্তীতে আমি জানি যেটা, যে ওই ঘেরটা সেঁচা হয় এবং বড় কোনো মাছ আছে কিনা বা কেন পানিতে এমন শব্দ হয় এটা জানার জন্য ঘেরটা সেঁচা হয়, এবং আশ্চর্যজনকভাবে ঘের সেচে কোনো মাছ পাওয়া যায় না বড় কোনো। যাই হোক, এটা সবাই ওই সময় ভুলে যায়। আর ওই লোকটা ঘেরের ব্যবসাটা চেঞ্জ করে, তার আর একটা ব্যবসা ছিল মাছ ধরা, সে ব্যবসাটায় সে শুরু করে। তার একটা নৌকা ছিল, তার বাড়ি ছিল ঘেরের খালের পাশে। সে একটা জাল পাততো, চরপাটার জাল বলে, ঘেরের খালে জাল পাততো। জাল পাততে গিয়ে তার সাথে একটা ঘটনা হয়। ঘটনাটা আমি সরাসরি তার মুখ থেকে শুনেছি, কারণ সে আমার বাবার কাছে এই ঘটনাটা বলতেছিল যখন, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। সে একদিন রাতে খালে জাল পাততে গেছে, শেষ রাতের দিকে। যখন সে জাল পাততেছে খালের এক পাশে, তখন সে খেয়াল করলো যে খালের অপর সাইডে ঠিক তার মতো করে কেউ একজন জাল পাততেছে। চটপটার জালটা সাধারণত খালের এক পাশে পাতা হয়, এটা দুই পাশে পাতা হয় না, কিন্তু সে অবাক হয়ে লক্ষ্য করলো যে ঠিক খালের অপর পাশেও কেউ একজন তার মতো করেই জাল পাততেছে। এক পর্যায়ে সে সাহসী ছিল অনেক, সে ভয় পায়নি, সে ডাক দিল যে কে ওই পাশে। প্রথমবার কোনো উত্তর আসে না, সেকেন্ড টাইম উত্তর আসে যে আমি। একটা নাম বলা হয়, যে নামটা শুনে সে হতবাক হয়ে যায় এবং অবাক হয়ে শোনে যে এই নামটা এবং এই ভয়েসটা সে, যে তার পার্টনার ছিল, বন্ধু ছিল, এবং যে মার্ডার হয়েছে আরো 2-3 বছর আগে। এটা 8-9 সালের দিকের ঘটনা। পরবর্তীতে সে প্রচন্ড ভয় পায় ওই টাইমে এবং বাড়ির দিকে দৌড়ে আসে, অজ্ঞান হয়ে যায়। এটা আমি তার কাছে শুনেছি। এই ঘটনাটা ওই সময় শেষ হয়ে যায় এবং আমি এটা ভুলে গিয়েছিলাম। পরে 2012 সালে আমাদের সাথে যে ঘটনাটা ঘটে, কাকতালীয়ভাবে ঘটনাটা ওই ঘেরের কাছেই ঘটেছে। আমি এটা পরে বের করছি। ঘটনাটা ছিল এরকম, 2012 সালে 26শে জুন যে তারিখটা ঘটনাটা ঘটে, ওই দিন প্রচন্ড বৃষ্টি ছিল সারাদিন। সকালবেলা থেকে বৃষ্টি হয়েছে, বিকেলের দিকে বৃষ্টি ছিল না। আমরা কয়েকটা বন্ধু মিলে রাস্তার দিকে যাই। রাস্তা আমাদের গ্রামের বাইরেই রাস্তার পরেই থেকে মাঠ, বিল শুরু, এবং ঘেরের আইল থাকে, আইলের উপরে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। তা আমাদের পরিকল্পনা ছিল যে আমরা সন্ধ্যার পরেও কিছু সময় থেকে তারপরে বাড়ি যাব। আমাদের অদূরেই একটা ঘেরের কাছে একটা বাসা ছিল, ঘেরের ঘর যেটা একটু নতুন ধরনের ছিল। আমরা কল্পনাও করতে পারিনি যে এই ঘেরটা সেই ঘের এবং এই ঘেরের বাসাটা সেই বাসা। কিন্তু বাসাটা নতুন করে করা ছিল, কারণ ঘেরের মালিকানা পরবর্তীতে পরিবর্তন হয়, প্রায় 2 বছর পরের ঘটনা। সুতরাং মালিকানা পরিবর্তন হয় এবং বাসাটা নতুন করে করা হয়, আমরা এটা বুঝতে পারিনি। ঘেরের বাসাটার একটু বর্ণনা দিই। বাসাটা ছিল টিনের, নিচে কাঠের, এবং বাসাটা পানির ভিতরে 10 হাতের মতো ভিতরে, এবং বাসায় যাওয়ার উপায় ছিল একটা সুপারি গাছ দিয়ে এবং বাঁশ দিয়ে তৈরি করা চারের মতো। যাই হোক, আমরা বাসার বাইরে ঘেরের আইলের উপরে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিই এবং এক পর্যায়ে ডিসিশন নিয়ে আমরা রাতে বাসার ভিতরে যাব এবং গিয়ে কিছু সময় বসে এর ভিতরে গল্প করব। আমরা বাসার ভিতরে ঢুকি সন্ধ্যার দিকে, তখন 6:30-7টা বাজে। এবং প্রথমে আমি ঢুকি বাসায়, আমার মনে আছে আমি প্রথমে ঢুকে খেয়াল করি বাসায় বেশ কিছুদিন যাবত বা অনেকদিন যাবত কেউ থাকে না। পরবর্তীতে আমরা বাসার ভিতরে ঢুকে উপরে মোবাইলের লাইট সেট করে আমরা বসে গল্প করতে থাকি কিছু সময়। আমাদের কাছে আলো বলতে শুধু মোবাইলের লাইটই ছিল এবং আশেপাশে কোনো আলো বলতে কিছুই ছিল না। তখন ঘন্টাখানেক আমরা ওখানে বসে গল্প করি। যেই সময়টায় ঘটনাটা ঘটে তখন আমাদের চলে আসার সময় হয়ে গেছে, 8:30-9টা বাজে। গ্রামের দিকে তখন বলা যায় অনেক রাত এবং কোনো শব্দ নাই আশেপাশে। আমরা চলে আসবো, বেরোবো বাসা থেকে, এরকম একটা মুহূর্তে আমরা অবাক হয়ে খেয়াল করলাম যে ঘেরটায় আমরা বসে আছি, ঘেরের অপর সাইড থেকে আমাদের দূর থেকে শুনতে পেলাম যে পানিতে একটা কিছু নামার শব্দ, ঝপ করে পড়ার একটা শব্দ, বড় কিছু, যেটা অবাক করার মতো ব্যাপার। আমাদের দিকে এইভাবে পানিতে কিছু, রাতে কোনো প্রাণী নাই যে পানিতে নামবে। যাই হোক, এই শব্দটা শুনে আমরা সবাই শুনলাম। এই বিষয়ে আমরা কোনো কথাও বলে পারিনি কেউ, 10-12 সেকেন্ডও যায়নি, শব্দটা শুনলাম। মুহূর্তের ভিতরে আমাদের যে ঘেরের বাসাটা প্রচন্ড ভাবে নড়ে উঠলো, কেঁপে উঠলো।
বা ঝাঁকি খেলো। আমরা মনে করলাম যে ভূমিকম্প হচ্ছে, হঠাৎ করে 3-4 বার ঝাঁকি খেলো। 4-5 সেকেন্ড এই ঘটনাটা ঘটার পরে আমরা তাড়াতাড়ি সবাই বেরোতে গেছি, 4 জন ছিলাম তো, তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করলাম। তা আমরা প্রথমে 2 জন বেরোয় গেল তাড়াতাড়ি, আমরা ছোট বাসা বেরোনোর সমস্যা, বেরোতে চেষ্টা করলাম। আমি বেরোয় এলাম অনেক কষ্টে, কিন্তু আমার পিছনে যে ছিল ও বেরোতে পারে না। আই মিন ও ওই 4টা ওই ভেঙে পানিতে পড়ে যায় সব সহকারে। ওরা 2 জন বেরোয় দৌড় দিছে, আমি বেরোয় ওর হাত ধরছি, মানে ও উঠতে চেষ্টা করছে, পানি থেকে টান দিয়ে উঠালাম। উঠায় কিভাবে বাড়ি গেছি রাতের বেলা, আসলে যারা ঘের চেনে তারা জানে ঘেরের আইল গুলো কেমন থাকে, গোলক ধাঁধার মতো। ঘের যারা আইল না চেনে তারা কখনোই ঘেরের আইল থেকে এক আইলে দিয়ে সঠিক জায়গায় যেতে পারবে না। তবে আমরা রাতের বেলা কেমন ভাবে গেছি তাড়াতাড়ি জানি না, দৌড় দিয়ে বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে প্রথমে তো আমি ঘাবড়াইনি, আমি ভাবছি মনে হয় ভূমিকম্প হয়েছে বা ওই জাতীয় কিছু। আমি খোঁজ নিলাম, সবাইকে জিজ্ঞেস করলাম কি এরকম কিছু হয়েছে কিনা, তো সবাই বললো জানে না এরকম কিছু। পার্শ্ববর্তী এলাকায় আমার একটা আত্মীয়র বাসায় ফোন দিয়ে এসে জিজ্ঞেস করলাম তাদেরকে এখানে কিছু হয়েছে, বললো না। পরবর্তীতে সকালবেলা পরের দিন উঠে জানতে পারলাম আমার ওই ফ্রেন্ডটার জ্বর আসছে। আমাদের কিছু হয়নি তেমন, কিন্তু ওর জ্বর আসছে। পরের দিন আমাদের ওইখানে জুতা স্যান্ডেল সব রেখে আসছিলাম, ওগুলো পাওয়া যায়নি। এটা আশ্চর্যজনক ব্যাপার, কেউ জানে না। আর ওই যে ফ্রেন্ডটা ছিল বর্তমানে সে ইন্ডিয়ায় আছে, এবং সে ইন্ডিয়ায় আমাদের কিছু না বলে চলে গেছে ওই ঘটনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে। ওর কাছে আমরা কোনো কিছু জানতে পারিনি যে পানিতে পড়ে গেছিল, ওর অনুভূতিটা কি ছিল। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা কিছু SMS এ যাবো, দেখতে পাচ্ছি মানিকগঞ্জ থেকে। আচ্ছা, আমি যারা ঘটনাটা বুঝতে পারেননি, আমি জানি না যে অনেকে বুঝতে পেরেছেন কি পারেননি, আমি একটু বলি যে উনি যে ঘটনাটি বলছিলেন বেসিক্যালি সেই ঘটনাটি আপনারা সবাই শুনলেন, এবং যে ঘটনাটিতে বেসিক্যালি যিনি 2 জন শেয়ারে একটা ঘের থাকে এবং একজন সেই ঘেরের সে খুন হন কোনোভাবে, এবং অন্যজন কোনো একদিন ঘেরে গিয়ে মাছ ধরতে গিয়ে অপর পাশে আরেকজন মানুষকে দেখতে পান যে কিনা নিজেকে পরিচয় দেয় সেই খুন হয়ে যাওয়া মানুষটি। এবং তারপরে ওনারা যখন আবার সেই বাসাটায় যান, যে বাসাটা অলরেডি ওই ঘেরের মালিক ছেড়ে দিয়েছিলেন এবং অন্য একজন সেখানে এসে বসতি স্থাপন করেছিল, সেই বাড়িতে যখন তারা আসেন এবং সেই বাড়িটা হঠাৎ করে কোনো কারণ ছাড়াই সেই বাড়িটার পাশে ওই ঘেরের মধ্যে চুপ করে একটা শব্দ পান, এবং মনে হয় যে কেউ হেঁটে আসছে এরকম কিছু একটা, এবং অস্বাভাবিকভাবে সেই বাসাটা কেঁপে ওঠে। ভূমিকম্প হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কারণ ওই বাসাটা ছাড়া আর কেউই সেই কেঁপে ওঠার ব্যাপারটা টের পায়নি। তো ব্যাপারটা এরকম, মানুষের জীবনে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে, আমাদের প্রতিনিয়ত ঘটছে এরকম ঘটনা, আমাদের চারপাশে এরকম ঘটনা আছে, এবং আমি জানি যে আপনাদেরও অনেক জানা আছে হয়তো এরকম ঘটনা। সেই ঘটনাগুলো এর জন্য আমরা চলে যাব ঘটনায়। আমাদের সঙ্গে রয়েছেন দিনার, এবং চলে যাব দিনারের ঘটনায়। দিনার, আপনার ঘটনা শুনি। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। তো রাসেল ভাই, আমি যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে বলেছে আমার কাজিন হাফেজ অলিউল্লাহ। সে কিছুদিন আগে চিটাগং যায় এবং সেখানে গিয়ে তিনি ইসমাইল নামের এক লোকের মুখ থেকে ঘটনাটি শুনে। তো ঘটনাটি হচ্ছে চিটাগং জেলারই আগ্রাবাদ নামক জায়গার কোন একটি হোটেলকে নিয়ে। তো ঘটনাটি হয় আজ থেকে ঠিক 5 বছর আগে। তো হোটেলটিতে যথারীতি একদিন একটা কাপলস আসে, তো তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ পরিচয় দিয়ে সে হোটেলে একটি রুম ভাড়া নেয় এবং তাদেরকে সেই হোটেলের 3 তলার একটি রুম দেওয়া হয়। তো তারা যেদিন রুম ভাড়া নেয় সেই হোটেলে, তার পরের দিন সকালের ঘটনা। তো তার পরের দিন সকালে সেই মহিলার সাথে যে লোকটি ছিল হাজব্যান্ড পরিচয়, তিনি সকাল ঠিক 7টা-8টার দিকে হোটেল থেকে বেরিয়ে যায়। তো উনি বেরিয়ে যাওয়ার পর ঠিক 10টা-11টার দিকে যে রুম ক্লিনার ছিল সে ওই 3 তলার ওই রুমটিতে যায় এবং সে নক করার পর ভিতর থেকে কোনো রেসপন্স না পাওয়ায় সে চলে আসে। তো এরকম করতে করতে প্রায় দুপুর 1টা-2টা বেজে যায়। তো ওই সময় ওই ক্লিনার আবারও সেই রুমে যায় এবং সেই রুমে গিয়ে নক করার পর সে যখন পুনরায় সে এখান থেকে কোনো রেসপন্স না পায়, তখন সে এসে সে হোটেলে যে ম্যানেজার ছিল তাকে ব্যাপারটি ইনফর্ম করে। তো উনি শোনার পর ওনার কাছে একটু ব্যাপারটা অন্যরকম লাগে। তো এর মাঝখানে বিকেল হয়ে যায়। তো বিকেল হয়ে যাওয়ার পর সেই ক্লিনার আবারও যায় সেই রুমে, বাট সেখানে যতবারই নক করা হয় তার ভিতর থেকে কোনো রেসপন্স আসছিল না। তো তখন হোটেলের ম্যানেজারের কাছে আরেকটা এক্সট্রা চাবি ছিল সেই রুমের। তো উনি ওই চাবিটি দিয়ে পাঠায় ওকে, এবং সে যখন রুমের দরজা খুলে সে যেটা দেখে সেটা হচ্ছে যে যে মহিলাটা ওই লোকটার সাথে ছিল সেই রুমটার মধ্যে, তার লাশ সেই সিলিং এর ফ্যানের সাথে ঝুলছে, গলায় ওড়না পেঁচানো, এবং তার চোখ দুটো উপড়ে ফেলা হয়েছিল। এবং এটা যখন দেখেছে তো ওই 3 তলার এবং 2 তলার যে সকল রুমে আরো যারা লোক ছিল তারা সবাই চলে আসে সেখানে, এবং প্রায় এলাকার সবাই চলে আসে সেখানে। তো প্রায় তখন জানাজানি হয়ে যায় খবরটি, এবং স্থানীয় যে পুলিশ ছিল তারা আসে, তারা এসে লাশটিকে সেখান থেকে নামায়। তো নামানোর পর তারা পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। তো পুলিশ নিয়ে যাওয়ার সময় লাশটি তখন হোটেলের ম্যানেজারকে বলে যায় যাতে রুমটি আর কাউকে ভাড়া না দেওয়া হয় কয়েকদিনের জন্য, বিকজ তারা ইনভেস্টিগেশনের জন্য এরপরে আবারও আসতে পারে।
তো এরকম সপ্তাহখানেক চলে যাওয়ার পর প্রায় 2-3 সপ্তাহ হয়ে যায়। তখন 3 তলায় যাদেরকে রুম ভাড়া দেওয়া হতো, তো তারা প্রত্যেকেই রুম ভাড়া নেওয়ার ঠিক পরের দিন বা 2-1 দিন পর সবাই হোটেল ত্যাগ করতেছিল, এবং তারা প্রত্যেকেই যে কোনো না কোনো ধরনের প্যারানর্মাল এক্সকিউজ সেখানে দেখাচ্ছিল। দেখাচ্ছিল। জি আচ্ছা। রাসেল ভাই, এবং যে মহিলাটির যে লাশটা পাওয়া যায় সেটা ওইখানকার মানে স্থানীয় কিছু লোকাল পত্রিকায় এই নিউজটা আসে। তো প্রত্যেকে এরকম এক্সকিউজ দেখিয়ে সে মানে হোটেল ত্যাগ করতেছিল। তো একটা পর্যায়ে এমন হয় যে অনেকে, তাদের মধ্যে অনেকে কিছু এক্সকিউজ বলে এরকম যে তারা প্রত্যেকেই শুনতে পাইছে যে এরকম যে হোটেল যে করিডোরটা ছিল সেখান দিয়ে মানে প্রায় 20-25 জন লোক মানে হেঁটে গেলে কথা বলতে বলতে যেরকম একটা সাউন্ড হয় ওরকম একটা সাউন্ড ছিল সেখানে। এবং অনেকে যখনই রুমের দরজা খুলে বের হয়েছে দেখার জন্য যে বাইরে কি হচ্ছে, তখন কিন্তু তারা দরজা খুলে কেউ মানে কোনো মানুষের সাইন সেখানে পায়নি, এবং ফুললি প্লেসটা ছিল সাইলেন্ট। তো যাই হোক, তো এরকম মানে যখন ঘুরতে থাকে তখন বেসিক্যালি তাদের 3 তলা মানে আর রুম ভাড়া মানে কাউকে তারা ভাড়া দিতে পারছিল না। তো একদিন একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে যে 3 তলার যে ফ্লোর ইনচার্জ ছিল সে তাদের 3 তলার ইলেকট্রিসিটিতে প্রবলেম হয়, তাদের হোটেলের যে নিজস্ব ইলেকট্রিশিয়ান ছিল তাকে খবর দিয়ে নিয়ে আসে। তো তারা 2 জন ছিল উপরেই, তো তারা ইলেকট্রিক্যাল কাজ করতেছিল। তো এরকম একটা সময় তারা শুনতে পায় যে একটি মহিলার কান্না শুনতে পায়। তো এই কান্নার শব্দ তারা এর আগে অনেক যারা রুম ভাড়া করছে তাদের মুখে শুনে, কিন্তু তারা কখনো এক্সপিরিয়েন্স করেনি এরকম, বা এরকম কান্না তারা শুনতেও পায়নি হোটেলে। তো সেদিন তাদের সাথে ফার্স্ট ঘটে এটা। তো তারা টর্চ মারে, তো করিডোরের 2 পাশে টর্চ মারার পর তারা সেখানে কাউকে দেখতে পায়নি। তো তখন মোটামুটি 3 তলায় মানে 2টা বা 3টা এরকম 2-3টা রুম ভাড়া দেওয়া হয়েছিল। তো তারা প্রায় কাজ শেষ করে আসে, এরকম একটা সময় কাজ শেষ। তো তারা দেখতে পেল যে রুমটায় ওই অ্যাক্সিডেন্টটা ঘটে সেই রুমটার পাশে তারা একটা মহিলাকে আবিষ্কার করে। তারা টর্চ ফেলার পর দেখে যে সেখানটা একটা মহিলা বসে কান্না করতেছে। তো রাসেল ভাই, ওইখানটায় যে কোনো মহিলা যাবে নিচের থেকে উঠে বা কোনো রুম থেকে বের হবে, কজ ওই পাশটা রুমটা ওই ঘটনার পর থেকে বন্ধ ছিল। হ্যাঁ জি। সেটাই। আর তারপর তারা এটা দেখার পর তারা দুইজনই কিন্তু সেখান থেকে দৌড় দিয়ে নিচে নেমে যায়, এবং তারা খুবই ভয় পেয়ে যায়। তো তারা ভয় পেয়ে যাওয়ার পর তারা নিচে আসে, এবং নিচে এসে যখন বলে ওই আরো যারা লোক ছিল তাদেরকে নিয়ে আসে, কিন্তু তারা নিয়ে আসার পর সেখানে কিন্তু কোনো মহিলাকে দেখতে পায়নি। এবং তখন তারা বিশ্বাস করা শুরু করে যে না, আসলেই 3 তলাকে নিয়ে যারা আসছিল রুম ভাড়া করছিল তারা যা বলছে সবই সত্য, মানে সত্য ঘটনা। তো এটার পর যেটা হয় রাসেল ভাই, ওই ইলেকট্রিশিয়ান এবং ফ্লোর ইনচার্জ তারা দুজনেই সেই হোটেলে চাকরি ছেড়ে দেয়। তো এরকম প্যারানর্মাল ঘটনা ঘটতে থাকায় তো হোটেলের যে ওনার ছিল, তো উনি ওনার হোটেলের রেপুটেশনের কারণে উনি যেটা করেন যে উনি শুধু ফার্স্ট ফ্লোর এন্ড সেকেন্ড ফ্লোর ভাড়া দিচ্ছিলেন। উপরটা ফুলি অ্যাবান্ডেন্ট ছিল, এবং মোটামুটি নোংরা হয়ে যায় জায়গাটা, আসবাবপত্র প্রায় মানে আনইউজুয়াল জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো ওখানে রাখা হতো। তো স্টোর রুমের মতো একটা ব্যাপার, মানে ফুললি ফ্লোরটা স্টোর রুমের মতো হয়ে যায়। তো যার সাথে ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে ইসমাইল। উনি ওনার বাসা হচ্ছে নোয়াখালীতে। তো উনি বিভিন্ন সময় ওনার ব্যবসায়িক কাজে বিভিন্ন জেলা ওনাকে যেতে হয়। তো উনি একদিন ব্যবসায়িক কাজে উনি চিটাগং আসেন। তো চিটাগং আসার পর উনি ওই হোটেলটাতে উঠেন, যে হোটেলটার কথা আমি বলছি। তো উনি হোটেলটা প্রথম যেদিন উঠেন, তো উঠার পর সেদিন উনি ডিনার শেষ করে বাইরে থেকে উনি হোটেলে চলে আসেন ওনার রুমে। তো রুমে বসে উনি বেসিক্যালি ওনার কিছু হিসাবপত্র করতেছিলেন। তো এরকম সময় ঠিক রাত 11টা কি 11:30 হবে, তো এরকম সময় উনি শুনতে পান, তো ওনাকে যে রুমটা দেওয়া হয় সেটা হচ্ছে 2 তলার সিঁড়ির সাথে রুমটা। তো উনি শুনতে পান যে 20-25 জন বা তারও বেশি লোকজন সিঁড়ি দিয়ে উঠতেছে এবং নামতেছে, এবং ওনার কাছে মনে হচ্ছিল যে মানে কোনো আসবাবপত্র যদি উপরে থেকে নিচে নামানো হয় বা নিচে থেকে উপরে উঠানো হয় এরকম একটা সাউন্ড। তো উনি প্রথমে জাস্ট সেটাকে নর্মালি নেয়। উনি ভাবেন হয়তো বা 3 তলা থেকে কোনো কিছু নিচে নামানো হচ্ছে, কজ উনি 3 তলা রিলেটেড কোনো কিছু জানতেন না তখনও। তো উনি তারপর একটু পরে যখন উনি আবারও একই রকম সাউন্ড উনি শুনতে পান, তখন ওনার কাছে একটু ব্যাপারটা অবাক লাগে যে সাউন্ডগুলো উনি 10 থেকে 15 মিনিট আগে শুনেছেন, সেই একই রকম সাউন্ড উনি 10-15 মিনিট পর আবার শুনতেছেন। তো এটা শোনার পর উনি জাস্ট একটু দেখার জন্য রুম থেকে বের হন। তো রাসেল ভাই, যখনই উনি রুমের দরজা খুলেন উনি কিন্তু রুম থেকে স্পষ্ট শুনতে পাচ্ছিলেন, যেহেতু সিঁড়ির সাথে রুম, মানুষের গলার শব্দ শুনতে পাচ্ছিলেন। তো উনি যখন রুমের দরজা খুলে বের হন তখন ওনার কাছে মনে হচ্ছিল যে উনি অন্য একটা প্লেসে চলে আসছেন, যে প্লেসটা খুবই সাইলেন্ট, এবং সেখানে মানে একটু আগে যে এতগুলো মানুষের শোরগোল ছিল যেখানটায়, মানে ওই রকম কোনো সাইন নেই সেখানে। তো উনি জাস্ট দেখে উনি আবার ওনার রুমে চলে আসেন। তো উনি ওনার হিসাব শেষ করেন। তো এর মাঝখানে ওনার প্রায় রাত 1-1:30টার মতো হয়ে যায় সময়। তো উনি ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলেন। তো এরকম সময় উনি যেটা এক্সপিরিয়েন্স করেন সেটা হচ্ছে এরকম যে নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে একজন মহিলা কান্না করতে করতে উঠতেছে এবং নামতেছে। তো উনি প্রথমে এটাকে নর্মালি নেন। তো উনি ভাবেন হয়তো বা কোনো প্রবলেম হয়েছে কোনো রুমে। তো এরপর উনি আবার শুনতে পান যে ওনার যে রুমের পাশে যে করিডোরটা ছিল, তো এদিক দিয়ে ওই মহিলাটা কান্না করতে করতে
মানে একবার করিডোরে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, আবার ওই পাশ থেকে এই পাশে আসছে। তো উনি জাস্ট কান্না শোনার পর উনি জাস্ট একটু কিউরিসিটি নিয়ে যে বাইরে কি হচ্ছে এটা দেখার জন্য উনি বের হন। তো উনি বের হওয়ার পর আসল ভাই যেটা দেখেন যে ফুললি প্লেসটা আবারও আগের মতো সাইলেন্ট, সেখানে কোনো লোকজন ছিল না, যে যার রুমেই ছিল, বিকজ রাত 1টা কি 1:30 হবে ওই রকম সময়। তো উনি জাস্ট একটু চেক করার জন্য উনি সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের সিঁড়ির যে মাঝামাঝি যে জায়গাটা থাকে ততটুকু নিচে নামেন উনি। তো উনি সেখানটায় নেমে দেখেন যে না, নিচে কেউই নেই। তখন উনি ভাবেন হয়তো বা কোনো রুমে চলে গেছে। তো উনি তখন আবার ওনার দোতলা ওনার রুমের কাছে চলে আসেন। তো উনি এদিক ওদিক তাকাচ্ছিলেন, বাট উনি কাউকে দেখতে পাননি। তো যেই উনি ওনার রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করবেন, তখন তিনি ওই কান্নার শব্দ আবারও শুনতে পান, এবং তখন তার কাছে যেটা মনে হলো যে এটা 3 তলা থেকে আসছে। তো রাসেল ভাই উনি কিন্তু 3 তলার ব্যাপারে কোনো ঘটনা এর আগে জানতেন না সেই হোটেলে। তো উনি এই কান্নার শব্দ শোনার পর উনি যে দোতলা থেকে 3 তলা যে সিঁড়িটা, সেখানটায় 2-1টা স্টেপ দেওয়ার পর সিঁড়িতে যে হাতল থাকে, তো উনি উপরের দিকে তাকিয়ে দেখলেন যে সেখানটা একটা মানুষের হাত। তো তার চোখ পড়ার মানে পর হাতের উপরে জি জি জি, তো উনি যখন তাকায় সেই দিকটায়, তো ওনার তাকানোর সঙ্গে সঙ্গে সে হাতটা ওইখান থেকে সরিয়ে নেয়। তো উনি জাস্ট দেখার জন্য উপরে ওঠেন। তো উনি উপরে উঠে দেখেন প্রায় মানে নোংরা একটা প্লেস সেখানটা, যেহেতু মানে আমি বলছি যে যেহেতু ওটা আর ইউজ হচ্ছিল না 3rd ফ্লোরটা। তো উনি জাস্ট করিডোরের এক পাশের একটা লাইট জ্বলতেছিল, তো উনি ওই পাশটা দেখলেন যে না ওই পাশটা কেউ নেই। তো উনি যখনই ওখান থেকে ফিরে ওনার বাম পাশে উনি তাকান, উনি যেটা দেখেন সেটা হচ্ছে যে একজন মহিলা একটা রুমের দরজার পাশে বসে কান্না করতেছেন, এবং উনি মানে যে কান্নাটা একটু আগে রুম থেকে শুনতেছিলেন সে ওই কান্নাটাই কান্না করতেছে। তো উনি যখনই ভাবলেন যে তাকে কোনো কিছু জিজ্ঞেস করবেন বা কোনো কিছু, যে এখানে বসে কান্না কেন করতেছেন, ঠিক ওই মুহূর্তে ওই মহিলাটি তার দিকে পিছনে ফিরে তাকান। তো আসলে উনি যেটা দেখেন সেটা হচ্ছে, যেটা দেখার জন্য উনি কখনোই প্রস্তুত ছিলেন না, যে একজন মানুষের যদি চোখ উপড়িয়ে ফেলা হয় তার মুখের অবয়বটা যেরকম হয় ঠিক ওই রকম, এবং তার চোখের মানে চোখের দুই পাশ থেকে মানে রক্ত পড়তেছে, এবং তার চোখ ছিল না চোখের জায়গায়। তো এটা দেখার পর রাসেল ভাই উনি সেখানে সেন্সলেস হয়ে যান। তো সেন্সলেস হয়ে যাওয়ার পর যখন ওনার সেন্স ফিরে, তখন রাত 3টা কি 3:30 এরকম সময় হবে। তো উনি ওনাকে নিজের রুমে আবিষ্কার করেন। তো রুমে আবিষ্কার করার পর উনি সেই ফ্লোর ইনচার্জকে উনি জিজ্ঞেস করেন, ফ্লোর ইনচার্জ ওনাকে আগে জিজ্ঞেস করেন যে আপনি 3 তলায় কি করতেছিলেন। তখন উনি সেই ফ্লোর ইনচার্জকে বলে যে আমি এরকম একটা মহিলার কান্নার শব্দ শুনে উপরে গিয়েছিলাম, তারপর আমি এটা দেখি। তখন সেই ফ্লোর ইনচার্জ মানে কিছুতেই স্বীকার করতেছিল না, উনি বলতেছিল যে না আপনি হয়তো বা ভুল কিছু দেখেছেন বা অন্য কিছু, এরকম তো কোনো সমস্যা আমাদের হোটেলে নেই। তো উনি যথারীতি সেই রাত সেখানেই থাকেন। তো তার পরের দিন সকালে উনি যে রুম ক্লিনার ছিল তাকে অনেক রিকোয়েস্ট করার পর উনি এই পুরো ঘটনাটা শুনতে পান, যে এই হোটেলে আমি প্রথমে যে বর্ণনা দিলাম যে অ্যাক্সিডেন্টের ঘটনা, সেটা উনি শুনতে পান। এবং রাসেল ভাই আমি আসার আগেও খবর নিয়ে এসেছি যে কিছুদিন আগেও সেই হোটেলের মানে 3 তলায় কোনো রুম ভাড়া দেওয়া হতো না, বাট এখন তারা ভাড়া দেওয়া শুরু করছে, কিন্তু স্টিল নাও তাদের মানে এই মহিলার কান্নার শব্দটা মানে শোনা যায় প্রায়, এবং এটা প্রতিটা ফ্লোরেই শোনা যায় এখনো পর্যন্ত। জি রাসেল ভাই, এবং এটা হচ্ছে আপনার আগ্রাবাদ জেলার কোনো মানে আগ্রাবাদ নামক জায়গার একটা হোটেলকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ দিনার, আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার জন্য। আমাদেরকে আমরা চলে যাব আমাদের ঘটনায়, এবং আবারও দিনারের কাছে আমরা ফিরে আসব। দিনার একটা ছোট্ট ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা একটু শুনবো, এবং তারপরে আবারও আপনাদেরকে নিয়ে যাবো একটা ছোট্ট ব্রেকে। দিনার, আমি সেকেন্ড আপনার যে ঘটনা সেটা শুনি। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। তো রাসেল ভাই আমি সেকেন্ড যে ঘটনাটি শেয়ার করছি এটা আমার বড় ভাই ডলার মাহমুদের মুখ থেকে শোনা ঘটনা, এবং এটা কুমিল্লা জেলার হুমনা নামক জায়গার শরীফপুর নামক গ্রামের ঘটনা, এবং এটা ডলার মাহমুদ ভাই তার শ্বশুরের মুখ থেকে শুনে। তো সরাসরি আমি ঘটনায় চলে যাই। ঘটনাটি প্রায় স্বাধীনতারও প্রায় 10 কি 15 বছর আগের ঘটনা। তো সেই জায়গার একটি কুয়াকে নিয়ে ঘটনাটি ঘটে। তো তখন যখন এলাকার লোকজন ওই জায়গার তারা ঠিক করে যে একটা কুয়া খনন করবে, তো এলাকার কিছু লোকজন মিলে তারা ঠিক করে যে এলাকায় একটা কুয়ার দরকার হয়, এবং তারা কুয়া খনন করার কাজ শুরু করে দেয়, এবং সেখানে 10-15 জন লোক সে কাজের জন্য নিয়োগ দেওয়া হয়। তো যথারীতি সেখানে কুয়া খননের কাজ চলতেছিল। তো প্রায় 1-1.5 সপ্তাহের মাথায় একদিনকার ঘটনা। তো তখন নিচে রাশেদ এবং তার সাথে আরেকজন লোক নিচে কাজ করতেছিল, এবং উপরে ছিল 3-4 জন। তো তারা বেসিক্যালি নিচে থেকে মাটি খুঁড়ে তাদেরকে দিচ্ছিল, এবং তারা সেই মাটিগুলো টেনে উপরে নিয়ে বাইরে কোথাও মানে এক জায়গায় জমিয়ে রাখতেছিল। তো এরকম সময় তখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হতে উপরে যারা ছিল তারা বলে যে আজকের মতো কাজ এখানে শেষ করে দিতে, এবং তাদেরকে উঠে আসতে বলে। তো এটা বলার পর রাশেদ যে ছিল নিচে সে এবং তার সাথে আরেকজন ছিল, তো তারা বলে যে ঠিক আছে আমরা উঠে আসতেছি, তোমরা চলে যাও। তো এই বলার পর রাশেদ এবং রাশেদের সাথে যে কুয়ার ভিতরে ছিল তাদের সাথে কি ঘটে সেটা জানা যায়নি, কারণ হচ্ছে তার পরের দিন
সকালবেলা সেই রাশেদ এবং রাশেদের সাথে যে আরেকজন ছিল, সেই দুজন লোকেরই ফ্যামিলি সেখানে এসে উপস্থিত, এবং তারা কান্নাকাটি করতেছিল এবং তারা বলতেছিল যেটা যে সেদিন কাজের পর তারা রাতে কেউই বাসায় ফিরে নেই। তো এটা শোনার পর যে মানে যারা ছিল তাদের সাথে কাজ করতেছিল তারা সবাই প্রায় অনেক জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু মানে তাদেরকে আর কোথাও রিচ করা যায়নি। কিন্তু সবচেয়ে ওয়েট ব্যাপার ছিল যে তাদের যে স্যান্ডেল ছিল এবং সেই স্যান্ডেল এবং তাদের কিছু জামা কাপড় ছিল এবং সেটা এই কুয়ার পাশেই পড়েছিল। তো যাই হোক, কিছুদিন কাজ বন্ধ থাকে সেই কুয়া খননের কাজ। তো তারপর আবার শুরু হয় সে কাজ, এবং প্রায় মাস দেড়েক পর সে কাজ শেষ হয় তখন বেসিক্যালি সেই কুয়াটাকে উপরে দিয়ে বাঁধিয়ে দেওয়া হয় এবং ওই আশেপাশের লোকজন সেই পানি ইউজ করতে পারত। তো তার প্রায় 6-7 মাস পরে যে ঘটনাটি ঘটে, তো সেটা হচ্ছে যে সেই কুয়াটার পাশে একজন লোক বসতি স্থাপন করেন, এবং উনার বাসাটি ছিল সেই কুয়ার মানে খুব কাছে একটি বাসা, এবং তার বাসার আশেপাশে আর কোনো বাসা ছিল না। তো এর মাঝখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে কুয়া খনন করার প্রয়োজনে সেখানটা কয়েকটি তাল গাছ ছিল 4-5টা, সেটা মানে কেটে ফেলা হয় সবার সম্মতিতেই। তো যখন ওই লোকটা ঘর স্থাপন করে সেখানে উঠেন থাকার জন্য, ফার্স্ট যেদিনকার ঘটনা সেটা হচ্ছে তার ওয়াইফ রাতে শুয়েছিল, সেদিন গরম ছিল, তো গরম থাকার কারণে তার ওয়াইফ জানালাটি খুলে রেখেছিল। তো উনি শুয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলেন। তো উনি একটা সময় যেটা লক্ষ্য করলেন সেটা হচ্ছে যে সেই কুয়াটার পাশে লাল শাড়ি পরে একজন মহিলা মানে বসে কিছু একটা করছে। তো উনি প্রথমে ভাবলেন হয়তোবা যে সে বসে হয়তোবা কাপড় ধুচ্ছে সেখানে। তো উনি মানে অনেকক্ষণ যাবত রুমের ভিতর থেকে এটি দেখতেছিলেন। তো জাস্ট প্রায় আধা ঘন্টা বা তারও বেশি সময় যখন পার হয়ে যায়, তো তখন তিনি লক্ষ্য করলেন যে এতক্ষণ ধরে একটা মহিলা মানুষ এখানে কি করতেছে, আর যেহেতু ওনার বাসার আশেপাশে কোনো বাসা নেই, তো উনি জাস্ট কিউরিওসিটি নিয়ে উনি বের হন রুম থেকে। তো উনি রুম থেকে বের হওয়ার পর সে কুয়াটার সামনে যায়। তো উনি কুয়াটার সামনে গিয়ে যখন সেই মহিলাটাকে জিজ্ঞেস করে যে আপনি এখানে কি করতেছেন, তখন সেই মহিলা যেটা দেখে যে সেটা কোনো মানুষের অবয়ব ছিল না, মানে তার মুখটা ছিল অন্য কোনো প্রাণীর মুখের মতো হবে সেটা, মানে কিন্তু মানুষের মুখের সাথে সেটা মিলতেছিল না। তো উনি যেটা শুনেন ওই জিনিসটা থেকে সেটা হচ্ছে যে আমার বাসা ছিল এখানে, আমার বাসা ভেঙে কুয়া কে বানাইছে। তো এটা শোনার পর সেই মহিলা বেশ ভয় পেয়ে যায় এবং উনি ভয় পেয়ে দৌড় দিয়ে ওনার ঘরে চলে আসে, এবং ঘরে চলে আসার পর ওনার হাজব্যান্ডকে ঘুম থেকে উঠে তার হাজব্যান্ডকে বলে এই ঘটনাটা, যে উনি এটা দেখেছেন বাইরে। তো ওনার হাজব্যান্ড ওনার মুখ থেকে শোনার পর উনি নিজে বের হন রুম থেকে, কিন্তু উনি রুম থেকে বের হওয়ার পর সেই কুয়ার ধারের সামনে বা বাসার আশেপাশে কাউকে আবিষ্কার করতে পারেনি। তো উনি বেসিক্যালি রুমে চলে আসেন ওনার ওয়াইফকে নিয়ে। তো সেদিন রাতে তারা শুয়ে পড়েন। তো শুয়ে পড়ার পর তার পরের দিন থেকে যে ঘটনাটা শুরু হয় তার ওয়াইফের সাথে, সেটা হচ্ছে যে তার ওয়াইফ রাতে যেটা বলে তাকে, যে একটা মহিলার মুখ থেকে উনি শুনে যে আমার ঘর ছিল এখানে, আমার ঘর কে ভাঙছে আর কুয়া কে বানাইছে। তো এই প্রলাপ তার স্ত্রীর মুখে উনি শুনতে পায়, এবং তার স্ত্রীকে দেখা যায় যে সে দিনের প্রায় সবসময় ওই কুয়াটার মানে আশেপাশে ঘোরাফেরা করতেছে এবং সেখানে বসে ওই প্রলাপ করতেছে। তো তার এই ঘটনাটা যখন প্রায় জানাজানি হয়, তখন প্রায় গ্রামের মানে আরো যা সব লোকজন ছিল তারা সবাই মানে এসে তাকে দেখে, যে সবাই ভাবে যে হয়তো সে পাগল হয়ে গেছে, কিন্তু তার হাজবেন্ড জানতো যে না, সে গতকাল রাতে এই ঘটনাটি বলে যে সে একটা মহিলার মুখ থেকে এটা শুনে। তো এটা শোনার পর তাদের পাশের গ্রামে একজন ওঝাকে নিয়ে আসা হয়। তো এটা রাসেল ভাই যখন এক্সারসাইজটা ওই ওঝা করতে বসেন, তখন ওই গ্রামের আরো অনেক লোকজন ছিল, এবং এই ঘটনাটি বেসিক্যালি ওই শরীফপুর এলাকার প্রায় সবাই জানে মোটামুটি। তো যখন তার এক্সারসাইজ করতে বসে, তখন ওঝা যখন তাকে জিজ্ঞেস করে যে তুই কোত্থেকে আসছিস ওর কাছে, তখন সে একই কথা বলে যে আমার ঘর ছিল এখানে, আমার ঘর ভাঙে মানে কুয়াকে বানাইছে। তো তখন সে মহিলাটা আবারও বলে যে এর আগেও আমি দুজনকে মারছি এবং সবাইকে মেরে ফেলবো এই জায়গার। তো তখন তারা মানে শিওর হয় যে ওই রাশিদ এবং আরেকজন লোক যারা কুয়ার ভিতরে নামছিল তাদেরকে কোন একটা প্যারানর্মাল রিজনই তারা হয়তো বা মারা গেছে বা তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। তো যখন এক্সারসাইজ শেষ হওয়ার পর সেই যে ওঝা যিনি ছিলেন উনি একটা মানে ছাগল সেই কুয়াটার পাশে যেখানটা তাল গাছগুলো ছিল সেখানটায় উনি বলি দেন। তো বলি দেওয়ার পর উনি যখন ওনার হাজবেন্ডকে বলে যায় যে আপনার ওয়াইফের আর কোনো সমস্যা হবে না, আর যদি কোনো সমস্যা হয় তাতে ওনাকে আবার খবর দেওয়া হয়। তো এই ঘটনা প্রায় এলাকার সবাই শুনে, এবং উনি তখন মানে দিনের পর দিন উনি স্বাভাবিক হয়ে যান। তো একটা সময় পর প্রায় মাসখানেক পর যে ওনার ওয়াইফ আবারও সেই আগের মতো প্রলাপি করতে থাকে সবসময়, এবং সবসময় তিনি সেই কুয়ার পাশে বসে থাকেন। তো একদিন সকালবেলা যেটা হয়, ওনার হাজবেন্ড ঘুম থেকে উঠে ওনার ওয়াইফকে আর কোথাও আবিষ্কার করতে পায়নি রুমের মধ্যে। তাই তিনি তাকে মানে খোঁজার জন্য রুম থেকে যখন বের হন, তখন তিনি হাঁটতে হাঁটতে জাস্ট কুয়াটার সামনে যায়, এবং উনি তার ওয়াইফকে কোথাও না পেয়ে জাস্ট উনি এখানে ওখানে খুঁজতেছিলেন। তো উনি একটা সময় লক্ষ্য করলেন যে কুয়াটার ভিতরে তার ওয়াইফের মৃত লাশ পড়ে আছে। তো তখন তাকে সেখান থেকে টেনে উঠানো হয়,
এবং এটা প্রায় সেই গ্রামের সবাই দেখে। তো দেখার পর যখন তাকে উপরে উঠানো হয় এবং তাকে দাফন দেওয়া হয় তখনও পর্যন্ত সেই কুয়ার পানি পর্যাপ্ত পরিমাণ পানি ছিল এবং প্রায় গ্রামের সবাই সে পানি ব্যবহার করতে পারত। কিন্তু যখন এই অ্যাক্সিডেন্টটা ঘটে, ওই লোকটার ওয়াইফের লাশ পাওয়া যায়, তারপর থেকে সেই কুয়ার পানি আস্তে আস্তে নিচু একেবারে তলদেশে চলে যায় এবং রাসেল ভাই সেই কুয়ার পানি এখন পর্যন্ত সেই একই অবস্থায় আছে এবং একেবারে তলদেশে চলে গেছে এবং সেই পানি এখন পর্যন্ত কেউ ইউজ করতে পারে না এবং সেই কুয়াটা এখন প্রায় অ্যাবান্ডন হিসেবে আছে সেই এলাকায়। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পর আবারও ফিরে আসছি। আমাদের সাথে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। অতিথির কাছে আপনার নামটা আরো একবার প্লিজ বলবেন। একটু আগে যদি আপনি ঘটনা বলেছেন, আপনার সেকেন্ড ঘটনায় যাব এবং সেকেন্ড ঘটনা আমরা শুনে আসবো। প্লিজ আপনার সেকেন্ড ঘটনা শুনি। তার আগে নাম এবং কোথা থেকে? আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান মনির। আমি এসেছি ঢাকার বক্সিবাজার থেকে। আমার গ্রামের বাড়ি হলো ময়মনসিংহ জেলা মুক্তা থানা চেচুয়া বাজার বলবাড়ি গ্রামে। এখন যে ঘটনা বলবো সেটা আমার পুরাতন বাড়ি নিয়ে, যেখানে আমাদের বলবাড়ি চেচুয়া বাজারে ঘটে গেছে। ঘটনা হলো 96 কি 97 দিকে। তখন আমি ক্লাস 2 থেকে 3 তে পড়ি। এমন সময় ঘটনা শুরু হয় যখন আমি ক্লাস করে বাসায় আসছি, মানে স্কুল ছুটির পর বাসায় আসছি। বাসায় আসার পর মানে দেখি আব্বু মানে আমাদের বাড়ির পাশে একটা ছোট পাকার মানে নালা ছিল, পুকুর টাইপের, সেটা আর কি সেচতেছে মাছ ধরার জন্য। আপনি মানে এই ঘটনা আমি শুনেছি কিনা আমরা জানি না। আপনি আমাকে একটা ঘটনা বলেছিলেন শীতের সময় আপনারা সবাই একটা জায়গায় গেছেন। আমরা সেই ঘটনাটা শুনতে চাই। শীতের সময়, আচ্ছা ঠিক আছে। এই ঘটনাটা হলো 2013 ডিসেম্বর আর জানুয়ারি, দুইয়ের ভিতরে আমার আসলে পুরো এটা মনে নেই। এটা হলো গাজীপুরের মাওনাতে ঘটে গেছে। সেখানে আমি একটা জায়গায় প্রাইভেট কোম্পানিতে জব করতাম। সেখানে ঘটনাটা এরকম ছিল যে একটা সে মানে যে মালিক সে একটা ফ্যাক্টরি করেছে ওই জায়গায়। ফ্যাক্টরি করার পর মানে সেখানে কোনো মিলাদ না দিয়ে ফ্যাক্টরিটা চালু করে দিছে, এটাই মূল কারণ ছিল। ওখানে আরেকটা ঘটনা ছিল, ওইখানে নাকি একটা লোক মারা হয়েছিল, পাশেই মানে ঘিরে রাখা, মানে লোকজন এনে ওটাকে মানে মাটি কোতে চাপা দিয়ে রাখছিল। এটা অনেক আগের ঘটনা, যেটা মাটি চাপা হয়েছিল। তো ঘটনাটা এরকম যে আমি একদিন রাত্রেবেলা মানে কাজ শেষ করে বাসায় গিয়ে শুয়ে আছি। হঠাৎ করে রাত 11টা-12টার দিকে হবে, আমার যে মালিক এমডি সে আমাকে ফোন দিয়ে বলল যে মনির তুমি একটু তাড়াতাড়ি পাশের বাসায় যাও, মানে যেখানে আরো ওয়ার্কাররা থাকতো। এখানে আমার মোটামুটি 5 মিনিটের দূরত্ব, মানে অনেক মানে পাড়া গ্রাম, তো সেখানে আসলে ওরকম ভাবে কিছু পৌঁছায় নাই। শুধু ইলেকট্রিসিটিটা আমাদের ফ্যাক্টরিটার জন্য গেছে, অন্য কিছু নাই। তো আমি সেখানে রওনা দিলাম আমার এক সঙ্গী তুষারকে নিয়ে। তো যাচ্ছি, গিয়ে দেখি যে মানে যার দেখলাম যে সবাই রুমে প্রায় আপনার 10 জন লোক ছিল। 10 জন লোকই বাহিরে, ওকে নিয়ে 11 জন ছিল। মানে যে যাকে দৌড়ছে অ্যাটাক করছে তাকে নিয়ে 11 জন, 10 জন লোক বাহিরে, সে একাই ঘরের ভিতর দরজা লক করে, মানে একটা দরজা লক করে আরেকটা দরজা খোলা, সে বসে আছে। সে দক্ষিণ দিকে মাথা দিয়ে মানে নামাজ পড়ার মতো করে এইভাবে আছে, সে খালি গায়ে। তখন আমি তাদেরকে গিয়ে বললাম যে মানে মেন ঘটনা ওইখানে, আমি তাদেরকে বললাম যে কি হয়েছে, ঘটনা কি। তখন তারা বললো যে আমাদের কলিগ রাজু সে যেন কেমন করতেছে অদ্ভুত টাইপের। সে ঘর থেকে বের হইয়া মানে পানিতে নামতে নিয়েছিল, অনেক শীত ছিল তখন কনকনে, মানে তারা খুব খালি গায়ের মধ্যে অবস্থায় আছে, সাথে কিছু নেই। তখন আমি যখন দরজাটা করে একটু ফাঁকা করে দেখলাম যে তার শরীর দিয়ে অজস্র ঘাম ধরতেছে এবং সেই জায়গায় একটা শর্ট প্যান্ট পরে মানে দক্ষিণ দিয়ে মাথা দিয়ে হয়ে আছে। আমি তখন তাকে ডাক দিলাম যে রাজু কি হয়েছে, তাকায় নেই। আবার দেখতে কিছু না, আবার যখন তাকাইছে তখন আমি ভয় পাইছি। তার চোখগুলো অনেক বড় বড় ছিল এবং সে মনে হইতেছিল সে আমাকে তখনই ছিঁড়ে ফেলবে এমন অবস্থা। তো তখন আমি ওই জায়গা থেকে আসলাম, বেরিয়ে এসে বললাম যে এটা কি হইলো, সমস্যা কি। পরে তারা বলতেছিল যে রাত্রেবেলা হঠাৎ করে সেই ঘুম থেকে উঠা মানে তার পাশে যে একজন শুইতো তার বুকের উপর উঠা গলার মধ্যে চাপ দিয়ে ধরছে। বলতেছে তোরা শেষ করবো, তোর মালিকটা শেষ করবো। সে খুব ভয়ে তাকে ধাক্কা দিয়ে ফালাই দিয়া ঘর থেকে চিল্লাইনি দিয়ে বের হয়ে যাচ্ছে। সবাই তখন যাইতেছিল, যখন সে মানে হাত থেকে যা পাইতেছিল তাই দিয়ে সে মানে জোরে জোরে অত্যাচার করতেছিল তাদের সাথে। এমন সময় সে দরজা খুলে বের হয়ে দৌড় দেয়। এমন সময় বাকি যে 10 জন ছিল তারা মিলে অনেক কষ্ট করে তাকে ধরে নিয়ে আসে। সে চাইতেছিল পানিতে নামার জন্য। তারা চিন্তা করলো পানিতে নামলে এত শীতের ভিতর সে হয়তো বা তাকে রাখা সম্ভব হবে না, মানে বাঁচিয়ে রাখা সম্ভব না। তারপর সে তাকে নিয়ে ঘরে নিয়ে আসে, আর ঘরে ঢোকার পর সে দরজা লাগাই দেয়। মানে রুমটা 2টা রুম ছিল, মাঝখানে যে পার্টিশন ছিল সেখানে একটা প্লাস্টিকের দরজা ছিল এই পাশে রুম থেকে। পরে আমি যেটা দেখছি, পরে বললাম যে এখন কি করা যায়। তখন বাড়িওয়ালাকে ডাকা হলো। বাড়িওয়ালা এসে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি একজন কবিরাজ আছে, ফোন দিয়ে নিয়ে আসি। কবিরাজকে আনার পর কবিরাজ মানে শীত আসতে চাইতেছিল না, একদম জোর করে আনা হয়েছে তাকে।
আর তারপর বলতেছে যে না এটা মানে তাকে যখন দরজা খুলে নিয়ে ভিতরে দেখাইলাম সেই হয়েছিল, সে বলতেছিল, সেও মোটামুটি চিন্তা ছেলেটাকে বললো যে রাজু তুমি একটু ঘুরো তো। তাকাইছে, আবার নিচের দিকে মাথা দিছে, তখন আবার বলতেছে একটু তাকাও। যখন তাকাইছে তখন কবিরাজের দৌড় দিয়ে বের হয়ে চলে এসে করতে কয় না এটা আমার দ্বারা দেখা সম্ভব না, এর আগে এরকম 2-3টা ঘটনা ঘটছে যা আমার দ্বারা সম্ভব হয় নাই, হয়তো সে নিজেই ছেড়ে দিবে, তা নাহলে তার কিছুর উপর কিছু অত্যাচার করে কিছুদিন থাকবে, মানে সে যে জায়গা থেকে সে জায়গায় নিয়ে যাবে তাকে রাজুকে, মানে রাজুর গ্রামের বাড়ি পাঠাই দিবে এমন একটা বলতেছিল। পরে বললাম যে তাহলে এখন উপায় কি? কয় দেখেন কতক্ষণ অপেক্ষা করে। পরে বললাম যে ও তো অনেক ঘামতেছে, এটার কারণটা কি? বললো যে হয়তো তাকে অনেক অত্যাচার করছে আর উপরে এই জন্য ঘামতেছে। তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করতেছি যে না, তারপরও দেখতেছি যে না কোনো রকম নাড়াচাড়া হচ্ছে না। পরে মানে আমরা শীতে অস্থির যে আমরা ঘরে ঢুকতে পারতেছি না কোনো কাপড় আনার জন্য, আমার কলিগরা। পরে একটা পর্যায়ে হঠাৎ করে সে বললো যে দরজা খুলে এসে বলতেছে তোমরা সবাই বাহিরে কেন? আমরা সবাই অবাক, কি ব্যাপার সেই কথা বলতেছে কেন? সে তো একটু কেমন ছিল। বললাম যে রাজু তুমি কি শান্ত? কারণ তো শান্তই, আমি কি হয়েছে, আমার তো অনেক শীত লাগতেছে, আমার কাপড় চোপড় কোথায়? মানে রুম সব উল্টাপাল্টা করে রাখছিল, কাপড় চোপড় খুঁজে দিলাম, গায়ে দিল, গায়ে বললো তোমরা এখানে কেন? যখন সে কাপড় চোপড় গুলো গায়ে দিতেছিল, মানে আমরা রুম কোথায় গেছিলাম এমন সময় দেখি রুম থেকে একটা সাপ বের হয়ে যায় এবং আমরা খুব চেঞ্জ হয়ে দিতে আসলে এখানে সাপ আসলে কিভাবে এত রাতের ভিতরে, তো শীতের ভিতরে। একবার ভাবলাম যে হয়তো বা শীত অনেক, বাহিরে অনেক ঠান্ডা, হয়তো বা ঘরের ভিতরে ঢুকছে আমাদের তো চোখে নিতে থাকার জন্য, এটা বলে আমরা সেদিন শান্ত হয়ে যাই। তারপর আর এরকম কিছু না, তাদের রাজু দেখি সবাই সবকিছু শান্ত, কোনো কিছু বলে না, মানে ঠিক হয়ে গেছে আগের মতো। তারপর আমরা যখন আবার মানে এরকম একদিন রাত্রেবেলা মানে কাট খেলতেছি সবাই বলে, হঠাৎ করে দেখি একটা সাপ বিছানা থেকে নামতেছে। আমরা সবাই লাফ দিয়ে উঠে গেছি কাটার পরে, কি সাপ কেন নামে? সবাই দেখলাম নামতেছে, নামার পর অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম কিন্তু সাপটাকে পেলাম না। খাটের নিচে ঢুকছে, অনেকক্ষণ দেখলাম পেলাম না, কিন্তু খাটে আমাদের দরজার ফাঁক দিয়ে সাপটা যেতে পারবে না নিচ দিয়ে, কারণ সেখানে কার্পেট দেওয়া। এখন চিন্তা করলাম যে ঘটনা কি, সাপ আসলে করতে অনেক খোঁজাখুঁজি করার পর পেলাম না। তারপর আমরা রুম চেঞ্জ করে পাশের রুমে চললাম। তারপরে এরকম আরেকদিন এমন ঘটনা, সাপটা এরকমই মানে ঘর থেকে বের হয়ে যায় কিন্তু দেখি না, মানে তারপর আমরা সবাই হয়ে গেলাম। এখানে আরেকটা কথা আমি যেটা বলি নাই, সেটা হলো গিয়ে যেটা বলে রাখি, এই রাজুকে যখন মানে বলতে অ্যাটাক করছিল তখন সে কিছু কথা বলতেছিল এভাবে যে তোরা এখানে ফ্যাক্টরি দিছস, তোরা কোনো মিলাদ পড়াস নাই, তোর যে মালিক, তোর মালিককে আমি কঙ্কাল বানাবো, কারণ তোর মালিক কোনো মিলাদ দেয় না। এমনিতে আমার এই জায়গায় মানে এই জায়গাতে আমি অনেক বর করে থাকি, মানে তখন সে বললো যে মিলাদ যখন আসলে তখন তোর মালিককে আমি খাইয়ে ফেলবো, তোর মালিক কেন মিলাদ দিল না? 6 মাস হয়ে গেল ফ্যাক্টরি চালাইতেছ, তোরা কি কোনো লাভ করতে পারছস? শুধু লস করতেছস। এই ব্যাপার তারপর আমরা মানে দেখলাম যে এই ব্যাপারগুলো যে আসলে সিরিয়াস হইতেছে। তারপরে সমস্যার সমাধান হয়। তারপরে যে আমরা লাস্টে যখন কন্টিনিউ সাপ দেখতে থাকি, তারপরে এক সময় আমি ওখান থেকে চলে আসি। পরবর্তীতে ওই ঘরের মধ্যে অনেকেই সাপ দেখেছে? হ্যাঁ, অনেকেই সাপ দেখেছে। আচ্ছা, এই ঘরের মধ্যে অনেকেই তারপরে এই ঘটনার পরে সাপ দেখেছে। হ্যাঁ। এবং এই যে আমরা কিন্তু মানে আমরা একটা জিনিস, ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ, আমরা চলে যাব আমাদের নেক্সট ঘটনায় এবং ঘটনাটি শেয়ার করছেন আমাদের আবার সেই প্রথম অতিথি। আপনার নামটা প্লিজ আরেকবার বলবেন, বলে ঘটনা শেয়ার করবেন। ধন্যবাদ রাসেল ভাই, আমি শোভন। আমি আমার ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে বাগেরহাট জেলার সিনবি বাজার নামক এলাকায়। এটা পড়াশোনার কারণে আমি ওখানে থাকতাম। ঘটনাটা ঘটে একটা মহিলা আত্মহত্যা করে ওইখানে। বেসিক্যালি ঘটনাটা মহিলাটাকে নিয়ে না, আত্মহত্যা করার লাশটা যে আবিষ্কার করে ঘটনাটা তাকে নিয়ে। আচ্ছা, ঘটনাটা ছিল এরকম, ওই মহিলাটা আত্মহত্যা করে একটা পথের পাশে, একটা বাগানের ভিতরে একটা পুকুর পাড়ে আত্মহত্যা করে। তা যে লাশটা আবিষ্কার করে সে ছিল অল্প বয়সী একটা মেয়ে, ক্লাস 7-8 পড়া একটা মেয়ে। সে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তা বাগানের পাশে রাস্তা দিয়ে যাচ্ছিল স্কুলে, কিন্তু তখন তার দিকে একটা ঢিল এসে পড়ে তার সামনে এবং তার পায়ের কাছেই। প্রথম ঢিলটা পড়ার পরেও সে হেঁটে যাচ্ছিল, দ্বিতীয় তার একটা ঢিল এসে তার সামনে পড়ে এবং সে আবিষ্কার করে ঢিলটা বাগানের দিক থেকে আসতেছে। তা কয়েক পা হেঁটে সে বাগানের ভিতর যায় এবং দেখতে পায় যে পুকুরের পাড়ে একটা গাছে একটা মহিলা আত্মহত্যা করছে এবং গাছটা সরাসরি ওই মহিলাকে নিয়ে গাছটা ভেঙে পানিতে পড়ে গেছে। ডালটা ভেঙে পানিতে পড়ে আছে সে মহিলা সহকারে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা। এবং অদ্ভুত ব্যাপার ছিল এরকম যে মহিলার হাতটা কিছুতে খেয়ে গেছে বা খেয়ে ফেলছে, হাতের হাড়গুলা ছিল, হাতে কোনো মাংস ছিল না, পানির ভিতরে। এভাবে আবিষ্কার করে। আর ওই মেয়েটাকে আবিষ্কার করে আবার অন্য লোকরা, কারণ মেয়েটা চিৎকার দেয় ওইখানে। এবং ঘটনাটা মেয়েটাকে নিয়ে যেটা ঘটে, মেয়েটা অ্যাবনর্মাল হয়ে যায় এবং অদ্ভুত আচরণ করতে থাকে পরবর্তীতে। মেয়েটার আচরণ ছিল এরকম, সে নিজেকে পরিচয় দিচ্ছে অন্য একটা নামে।
সে তার নিজের নাম না বলে অন্য একটা নাম বলতেছে, এবং সে বলতেছে সে একটা অন্য জায়গায় থাকে, একটা গাছে থাকে, নির্দিষ্ট একটা গাছের কথা বলছে যে আমি অমুক জায়গায় থাকি, আমি এ। এবং যার কথা বলতেছে সেও একজন মৃত মানুষের নাম বলতেছে, এবং যাদের সাথে থাকে বলতেছে, সেই যাদের সাথে থাকে বলছে তারাও মিনিমাম 10-15 বছর আগে প্রত্যেকেই মারা গেছে। তা এরকম একটা এই ঘটনাটাই ছিল আমার আসলে। অনেক ধন্যবাদ। ঘটনাটা খুব ছোট কিন্তু আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। খুবই ছোট একটা স্টোরি ছিল, বাট একজন মানুষ মারা যাবার পরেও আরেকজন মানুষকে তার কাছে নিয়ে আসলো এবং ঢিল ছোড়ার যে ব্যাপারটা, এটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে। এরকম ঘটনা একটু নতুন, একটু অন্যরকম। এনিওয়েজ, আমাদের কাছে বেশ কিছু এসএমএস, আবারও আমাদের একটা ছোট ঘটনায়, একদমই ছোট একটা ঘটনা রয়েছে আমাদের কাছে, সেই ঘটনাটা শুনি, তারপর কিছু এসএমএস পড়বো। আমাদের সাথে নতুন একজন জয়েন করছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন। হ্যালো, আমি ভিক্টর গমেজ, প্রাণগেট থেকে আসছি। জি, শুনি। আচ্ছা, আমি আমার ঘটনাটি স্টার্ট করলাম। ঘটনাটি ঘটেছে আমার খুব কাছের বন্ধু ইভার সাথে। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি ঘটেছে গত 1 বছর আগে। তো ইভা ওর ফ্যামিলির সাথে একটা নতুন বাসায় ওঠে। তো ওঠার কিছুদিন পরেই ও নিজে নিজে একটা ফিলিংস, একটা প্রেজেন্সের ফিলিং করে যে কিছু একটা ওর সামনে দিয়ে যাচ্ছে। ও যখন ঘুমায় তখন ওর বেডের পাশে কেউ বসে আছে, আবার যখন টিভি দেখে ওর আশেপাশে ঘোরাফেরা করছে। তো ফিলটা, ওর প্রেজেন্সের ফিলটা ওর মার সাথে শেয়ার করে, কিন্তু আন্টি এটাকে কোনোভাবেই কোনো মাথায় নেয় না, ওকে নানাভাবে বুঝায় যাতে ভয় না পায়। এই কিছুদিন পর ও আরেকটা জিনিস অনুভব করতে পারে যে একটা পোড়া পোড়া গন্ধ, ও আমাকে যেটা বলে যে পোড়া পোড়া গন্ধ ও পায়। এটা বিশেষ করে রাতের বেলা বেশি পায় ও। তো এই স্মেলটা ও ওর মার সাথেও শেয়ার করে যে মা, আমি এরকম একটা গন্ধ পাচ্ছি। ওর মাও পায়, কিন্তু ওর মা ওকে না অন্যরকম কথা বলে, ও অন্যরকম বুঝায় যাতে ও ভয় না পায়। তা এট দ্য লাস্ট টাইম ও একদিন দুপুরবেলা ঘুমিয়ে আছে। তো সেই সময় হঠাৎ করে স্বপ্ন দেখে যে ওর পাশে কেউ বসলো, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং কথা বলতেছে এরকম অনেকটা কথাটা যে তুমি আমাকে এত ভয় পাও কেন, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে যাচ্ছি, আমার কিছু কথা আছে তোমাকে আমি বলতে চাচ্ছি। তো ও কোনো কিছুই করে না। তো তখন ওই প্রেজেন্সটা ওকে বলতেছে যে আমার নাম হাসি, আমি তোমাদের উপরে তলায় থাকি, কাজ করি, আমি উপরেই তলায়, আমি ওখানেই থাকি। এট দ্য লাস্ট টাইম তো ও ঘুম ভেঙে যায়, খুব ভয় পায়। তো ভয় পাওয়ার পরে ও যে স্বপ্নটা দেখেছে ওর মার সাথে শেয়ার করে। তো মা ওকে এটা দুঃস্বপ্ন ভেবে ওকে করে উড়িয়ে দেয়। তারপর আস্তে আস্তে ও বিভিন্ন ইনফরমেশন নেয় ওর ওর উপরে তলা যারা থাকে ওদের কাছে ইনফরমেশন নিয়ে ওরা জানতে পারলো যে আসলে ওই বাসাতে হাসি নামে একটা কাজের মেয়ে ছিল, যে নাকি মানে সামহাও মারা গেছে। এই হচ্ছে আমার ঘটনাটা। তার মানে আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে হাসির সাথে বা হাসি নামে যে কোনো কাজের মেয়ে ওই বাসায় ছিল, এটা আপনার ফ্রেন্ডে জানার কোনো কারণই নাই। জি। এবং উনি স্বপ্নেই মেয়েটার নাম জেনেছেন। হ্যাঁ, জি। এবং মারা যাওয়ার 2 বছর পর ওরা নতুন বাসায় উঠছিল, ওই বাসাটায় মারা যাওয়ার 2 বছর পরেই ওরা নতুন বাসায় উঠেছিল, এবং তার আগে হাসির সঙ্গে তার কোনো ধরনের কোনো পরিচয় বা জানার করার কথাও না যে এই বাসায় হাসি নামের কেউ ছিল। আচ্ছা, খুব অদ্ভুত ব্যাপার। দুইজন দুই প্রান্তে এবং দুইজন দুই পৃথিবীর মানুষ, তাদের মধ্যে কথা হলো বা স্বপ্নে দেখা হলো, এই ব্যাপারটা খুব অদ্ভুত। আমরা স্বপ্নে অনেক সময় অপরিচিত মানুষ দেখি কি আমরা স্বপ্নে হয়তো অনেক সময় অপরিচিত মানুষ দেখি, আমরা কখনো হয়তো খুঁজতেও যাই না বা খুঁজে পাবো না সে সমস্ত মানুষ কারা বা কি তাদের ঠিকানা, কোথা থেকে তারা এসছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা অনেক ভালো আছেন, ভালোর দলেই আছেন। আপনাদের সামনে সেই আমাদের আগের দিনের জিশান ভাইয়ের দ্বিতীয় ঘটনার 23 নম্বর পর্বটি নিয়ে চলে আসলাম। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি এবং কি ভালোর দলেই আছি। আপনারা আমাকে ভালোবাসেন এবং কি আমি আপনাদেরকে ভালোবাসি বলেই প্রতিদিনকার মতন আপনাদের সামনে একটি করে ঘটনা নিয়ে আসতে পারি, আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং কি আপনাদেরকে শোনাইতে পারি। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনেকেই নতুন আসেন, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তা নইলে আমরা প্রতিদিন 2 থেকে 3টা করে ঘটনা ছাড়ি, ঘটনাগুলো আপনাদের কাছে পৌঁছাবে না। যদি সাবস্ক্রাইব করে যান তাহলে
আমরা ঘটনা 2 থেকে 3টা করে ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছে যাবে। তাই আপনাদেরকে খোঁজাখুঁজি করতে হবে না। সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশনে লিঙ্কটা গিয়ে থাকবে, সেখান থেকেই অতি সহজে দেখে নিতে পারবেন। আর জিশান ভাইয়ের ঘটনার 23 নম্বর পর্বটিতে চলে যাব। আর চলে যাওয়ার আগে কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এরপরে আরেকটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যারা 1 থেকে 22 নম্বর পর্ব পর্যন্ত শুনলেন, শুনে আসবেন যারা সরাসরি 23 নম্বর পর্বটি শুনছেন, সরাসরি 23 নম্বর পর্বটি শুনলে বুঝতে পারবেন না, অনেক বিভিন্ন ধরনের কথা বলতে পারেন আমাকে, মনে মনে কিংবা প্রকাশেও অনেকেই বলে। তাই সেই কথাগুলো বলার আগে 1 থেকে 22 নম্বর শুনে তারপরে 23 নম্বর পর্বটিতে আসবেন, তাহলে আশা করি পুরো ঘটনাটা বুঝতে পারবেন। তখন আর আশা করি আমি আশা করা যায় তখন আর আপনারা কিছু বলার সুযোগ পাবেন না। আর একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে জিশান ভাই 2টা ঘটনা পাঠিয়েছিল, তার মধ্যে থেকে একটা ঘটনা আমি 11 নম্বর পর্ব শেষ করেছি, আর দ্বিতীয় ঘটনাটা আমি 12 নম্বর পর্ব থেকে শুরু করেছি। দ্বিতীয় ঘটনার 23 নম্বর পর্বটি নিয়ে এখন আমি কথা বলতে চাচ্ছি। চলে যাব ঘটনার কথায়। আর আপনারা যদি ঘটনা পাঠাতে চান, লিখে কিংবা ভয়েসে যেভাবে খুশি সেভাবেই পাঠাতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, সেটা নিয়ে আমি কথা বলবো না। আর জিশান ভাইয়ের ঘটনা 23 নম্বর পর্বটিতে চলে যাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, তা নইলে আপনারা ঘটনা ছাড়ার সাথে সাথে বুঝতে পারবেন না। তাই আরেকটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ঘটনা বলেছে ভাই ঘটনা লেখার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ জিশান ভাই, আমি আপনাদেরকে ক্ষমার দৃষ্টিতেই দেখছি। আমার ঘটনা পড়ার মধ্যে কোনো ভুল হলে আপনিও ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনারা সবাই। আসসালামু আলাইকুম জিশান ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন, ভালোর দলেই আছেন। যাচ্ছে আজকে আপনার ঘটনার দ্বিতীয় নাম্বার ঘটনার 23 নম্বর পর্বে। আঙ্কেলটার যমরাজ বাড়ি থেকে কোনো মতন তার ছেলে জিশান ভাই কোনো মতন ধরে হাঁটিয়ে কোনো মতন নিয়ে আসে। বাড়িতে আনার পরে তার মাকে ডাক দেয়, আম্মু বলে ডাক দিয়ে তার মাকে বের করে নিয়ে আসে। তার মা আম্মু বলে, তুই এত রাত্রে তুই বাইরে কেন, আর কাউকে জানাসনি? বলে যে আম্মু সেটা বড় কথা নয়, আগে ভিতর থেকে একটু পানি নিয়ে আসো। বলে কেন? বলে যে বাবা একটু অসুস্থ হয়ে গেছে। তার আম্মু তখন অনেক ভয় পেয়ে যায় যে কি না কি হলো, এত রাত্রে কিসের জন্য, কি হয়েছে। তখন তার মা অতি দ্রুত গিয়ে পানি আনতে যায়। তারপরে বলে যে এখন তো বল তোর বাবার কি হয়েছে। বলে যে বাবা একটু অসুস্থ বোধ করছে, একটু ভয় পেয়েছে। বলে যে কেন, তোরা কোথায় গিয়েছিলি? তখন জিশান ভাই পুরো ঘটনাটা তার মাকে খুলে বলার পরে তার মা বুঝতে পেরে তখন সে অনেক চিন্তিত হয়ে যায়। এরপরে তাকে কোনো মতন তার বাবাকে ভিতরে নিয়ে শুয়ে দেয়। এরপরে তাকে একটু পানি খাইয়ে তারপরে তার মাথায় একটু পানি দিয়ে ছিটিয়ে তার শরীরটা ভেজা করে দিয়ে তাকে শুয়ে দেয় আর ফ্যানটা ছেড়ে দেয়। তার গাটা একদম পুরো আগুনের মতন গরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপরে কিছুদিন যাওয়ার পরেও তার শরীরটা 2 থেকে 3 দিন যাওয়ার পরেও তার শরীরটা ঠিক হচ্ছে না। এরপরে তার ছেলে ভাইদেরকে 2 ভাইকে বলার পরে বলে যে ডাক্তার দেখাও। ডাক্তার দেখাইয়েও কোনো কাজ হয় না। এরপরে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। একটা তান্ত্রিকের কাছে মূলত নিয়ে যাওয়ার পরে তাকে কিছু উদ্দেশ্য দেয়। উদ্দেশ্যগুলো হচ্ছে যে বলে যে আপনি কখনো যেটা ভয় পান সেটার কাছে যাবেন না। আর কিছু নিয়মকানুন দিল, নিয়মকানুন এখানে উল্লেখ করা নাই, নিয়মকানুনগুলো এখানে উল্লেখ করা নাই, তাই আমি নিয়মকানুনগুলো উল্লেখ করে দিতে পারলাম না, সরি। এরপরে খালি 2টা নিয়মের কথা লেখা আছে, যেটাকে ভয় পাবেন সেটার কাছে যাবেন না। আর শ্যালো মেশিনের কাছে গিয়ে কখনো বলে যে শ্যালো মেশিনের কাছে গেলেও পুরো ঘটনাটা তাকে খুলে বলার পরে সে এইগুলো বলে। শ্যালো মেশিনের কাছে গেলেও রাত 10টার পরে কখনো ঘর থেকে বের হবেন না। তখন ঘর থেকে বের হওয়ার কথা শুনে বলে যে আচ্ছা তাহলে আপনি যেভাবে বলে দিচ্ছেন আমি সেভাবেই শুনে যাব। এরপরেও সে বাড়ি চলে আসে। তাকে একটা পানি জাতীয় খাওয়ার জন্য, একটি ওষুধ জাতীয় খাওয়ার জন্য দেয়। সেটা খেয়ে তার মূলত কিছুদিন ঠিক থাকে। এরপরে তার বাড়ির মধ্যে দিয়ে ওই মহিলাটি ঘোরাফেরা শুরু করে।
তবে এরপরে তান্ত্রিককে ওই মহিলাটার বাড়ি মানে জিশান ভাইদের বাড়িতে নিয়ে আসে, যে তান্ত্রিকের দেখে কিছু হয় নাকি। বাড়িতে আনার পরে তান্ত্রিকের রাত 10টার পরে, মূলত মহিলাটি আসতোই নাকি রাত 10টার পরে। 10টার পরে জিশান ভাইয়ের বাবার রুম থেকে বের হওয়া নিষেধ, এবং কি ওই মহিলাটি আসতো রাত 10টার পরে। 10টা বেজে 1 মিনিটও অবধি মহিলাটি দেরি করতো না। মাঝে মাঝে পুরুষও আসতো, তবে পুরুষ বেশি আসতো না। পুরুষ লোকটা আত্মাটা বাড়ির মধ্যে কখনো আসতো না, বাড়ি দিয়ে ঘুরতো, তবে মহিলাটি বাড়ির মধ্যে চলে আসতো মাঝে মাঝে বলতে প্রায় সময়ই মহিলাটি মহিলাটি বাড়ির মধ্যে চলে আসতো, এসে ঘুরে ঘুরে যেত, অনেকক্ষণ ধরে থাকতো। এটা দেখেছে জিশান ভাইয়া, তবে তার বাবাকে না বলে তার মাকে বলেছে। তার মা আবার বলে দিয়েছে তার বাবাকে। বলে দেওয়ার পরে জিশান ভাইয়ের বাবা একটু ভীতু ভয় পেয়ে গেলেও তখন সে একটু সাহস করে তান্ত্রিকের কাছে যায়। আবারও জিশান ভাইকে নিয়েই যায়। তখন জিশান ভাইকে নিয়ে তখন তান্ত্রিককে বলে যে রাত 10টার পরে তো আমার বের হওয়া নিষেধ, তবে রাত 10টার পরে মহিলাটি ওখানে আসে। মহিলাটি ওই আমাদের বাড়ির মধ্যে এসে ঘোরে। বলে এটা কদিন দেখেছেন? বলে যে এই সপ্তাহখানিক ধরে বেশি দেখছি, আগে তো কখনো আসতো না, আগে আসলেও একবার করে আসতো। ও বলে যে একদম টাইম অবধি, রাত 10টা বেজে 1 মিনিট অবধি দেরি করে না। 10টা বাজতে চলেছে তবে মহিলাটিও উপস্থিত হয়ে যায়। বলে যে এটার কি করব? ও বলে যে এটার কি করবেন সেটা তো এখন আমি দাঁড়ান একটু দেখছি। তখন দেখতে শুরু করে, বলে যে আমি সবকিছু করছি।